প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? শামীম আক্তার লিজা। আচ্ছা লিজা, কোথা থেকে এসেছেন আপনি? নরসিংদী থেকে। আসার পথে কোনো ঝামেলা হয়নি তো? না, কোনো ঝামেলা হয়নি। ওকে, আপনার বয়সটা একটু আমাদেরকে বলেন। 19 বছর। এখন আপনি কি পড়াশোনা করছেন? পড়াশোনা বর্তমানে অফ। বর্তমানে অফ আছে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে লিজা, যার সম্পর্কে আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা লিজার জীবনের গল্পে চলে যেতে চাই। চলুন শুরু করুন। আপনি কোথা থেকে শুরু করবেন? ছোটকাল থেকে শুরু করতে চাই। প্লিজ প্লিজ। আমি আমার ভাষায় কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে কথা বলতে পছন্দ করেন, একদম স্বাচ্ছন্দ্যে। আমি যে কথা বলছি এভাবে আমি ফ্রেন্ডের সাথেও কথা বলি, সুতরাং আমাকে অনুসরণ করার দরকার নেই। আপনি একেবারে আপনার যে ভাষায়, গ্রামের ভাষায় আপনি যে ভাষায় কথা বলেন সেভাবে বলেন। তারপরে তো গ্রামের ভাষা দর্শকের পছন্দ হওয়ার লাগবে। দর্শকের পছন্দ হবে না মানে দর্শকের সবচেয়ে বেশি পছন্দ হয় যেটা ন্যাচারাল, এখানে এসে যদি কৃত্রিম কেউ কিছু না করে। ঠিক আছে, আমার মনে হয় দর্শকরা অলরেডি ফেসবুকে লিখছে আপনাকে আপনার নিজের ভাষায় কথা বলার জন্য। বলুন। আমার ছোটকাল থেকে খুব ভালো কাটছে। যখন আমার 4 মাস বয়স তখন আমার বাতজ্বর হয়। বাতজ্বর হওয়া থেকে আমি তুতলাই প্রায় 6-7 বছর যাবত কথা বলার জন্য অনেক কান্না করতাম। যখন ছোট ছিলাম তখন মসজিদে যেতাম, হুজুর বলতো যে এই সূরাটা বলতে ওই সূরাটা বলতে, আমি তো বলতে পারতাম না। হুজুর অনেক মারতো, কেন বলতে পারতাম না। তখন খুব কষ্ট লাগতো। আমি বলতাম, বাড়িতে কান্নাকাটি করতাম যে না আমি মসজিদে যাব না। তারপর আমার ছোট কাকা খুব আদর করতো, বলতো আমি হুজুরের কাছে বইলা দিছি তুই যা, তোকে কোনো কিছু করবে না। তখন আমার অনেক আদর করতো ছোটকাল থেকে। পরে যাই, হুজুরা আমাকে মারধর করে না, কারণ ভাবে এটা আমার শারীরিক সমস্যা। পরে আস্তে আস্তে অনেক কবিরাজ চিকিৎসা করার পর ভালো হয়েছে। প্রায় স্কুলে ভর্তি হওয়ার পর একদিন একটা মজার কাহিনী হয় আর কি। পুকুর যাকে বলে নালা, ওখানে গোসল করতে যায়। বড় মেয়ে না, আমার সাথে সবাই দুষ্টামি করতো, আবার মানে সবাই ডাকতো। ছোটকাল থেকে আমি সবার সাথে কথা বলতাম। তো ওইখানে আমি গোসল করতেছি, ওইখানে সব আমাকে ঢিল ছুটতেছে যে লিজা ধর ধর, যে ঢিল ছুটতে আমি এগুলো ধরতে ধরতে একেবারে গর্তের মাঝে পড়ে যায়। তো ওইখানে বড় যারা ছিল ভাই, তারা গোসল করে উঠা যায়, আমি তো গর্তের মাঝে পড়ে যাই, কিন্তু আমার হাতটা দেখা যায়। তো সবাই ভাবতেছে ও মনে হয় দুষ্টামি করতেছে। প্রায় 1 মিনিট উপরে হয়ে গেছে যে ওখানে উঠে না কেন। আপনি সাঁতার জানতেন না? আমি সাঁতার জানতাম না, মানে ছোটকালে লুকিয়ে গিয়ে গোসল করতাম। বড় ভাই একটা মেজো ভাই আমাদের এলাকায়, ও কি উঠা যাওয়ার পরে অনেকখানি জায়গা চলে যাওয়ার পর উনি আবার আসে, মানে সবাই চিরাচিরা করতেছে যে লিজা তো ডুবে গেছে। তারপর মেজো ভাই এসে আমাকে তুলে, পেট থেকে চাপ দেওয়ার পর অনেকগুলো পানি বাইর হয়। তারপর বাড়িতে আর যাই না, অনেক ভয় পাইতেছি, না জানি আব্বা মারে। দুপুরে আব্বা আমার বিশ্রায় বার করলো, ঠিকই আব্বা আমার মারে। তারপর আস্তে আস্তে বড় হই, স্কুলে পড়ি। প্রাইমারি স্কুল লেভেলটা খুব ভালো কাটে। আমার আব্বা সবাই পরিচিত। কি করতেন আপনার বাবা? আমার বাবা সরকারি কর্মকর্তা। আর মা তো গৃহিণী ছিলেন? হ্যাঁ, মা গৃহিণী। ওই সময় আপনারা কয় ভাই বোন ছিলেন? ওই সময় আমরা 3 ভাই বোন ছিলাম। আপনি কি সবার বড়? আমি সবার বড়। শুধু আমি ফ্যামিলিতে বড় না, আমাদের ফ্যামিলিটা বড়, মানে যেটাকে বলে পুরো জাতি গোষ্ঠী। আমি বড় মেয়ে। ও আচ্ছা, মানে আমাকে নিয়ে সবারই অনেক স্বপ্ন, লেখাপড়া করবো, চাকরি করবো। মানে পুরো নরসিংদীতে আপনি বড় মেয়ে? নরসিংদীতে না, আমাদের ফ্যামিলিটা, মানে আমাদের গোষ্ঠী। বড় মেয়ের দিকে বেশি থাকে, বড় মেয়েকে দ্রুত বিয়ে দিতে হবে, সেটাও একটা ব্যাপার থাকে, আমি জানি। তারপর আমার আব্বা প্রথমত কিছু কাজ করতো না, মানে আব্বা চাকরিটা পায় প্রায় আমার ছোট বোনটা যে সময় হয় ওই সময়। আমি ওই সময় ক্লাস 3-তে পড়ি, 2004 অক্টোবরে তো আব্বার চাকরিটা হয়। কিন্তু এর আগে অনেক কাহিনী কিরকম, আমার মাঝের সময় আমি 6 মাস বয়স আব্বাকে গিয়ে আব্বা বলে ডাকি, তখন আব্বা কিছু কাজ করতো না। আমাদের এলাকায় একটা এমপি ছিল, তারপর ওনার পিছনে ঘুরতো আব্বা। তো ঘুরার পর বলতেছে সারা জীবন ঘুরে চলবো। তখন আমার মা রাগ করে আমার নানুর কাছে ঢাকা এসে পড়ে। তখন আমার জন্ম হয়। আমার যখন 6 মাস বয়স, ওই সময় আমি আমার আব্বা যায় দেখতে, মাঝে মধ্যে দেখতে যাওয়ার মাঝে আমি যখন আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকি, তখন আব্বা বলে আমার মেয়ে তো ডাক ফুটছে, আমার তো কিছু একটা করা লাগবে। তারপর আব্বা কোনো কিছু করতো না। পরে যখন আরেকদিন যায় তখন মা বলে যে আমার বাচ্চাই রাখবো না। তখন আমার মা কি করে, তার পা দিয়ে আমার বুকে আঘাত করে, চাপদা ধরে। মাই গড, এত রাগারাগি আপনার? হ্যাঁ, তুমি কিছু কাজ করো না, আমার মেয়েরে দেখবো কে, যেহেতু আব্বা ডাকতেছে। তখন এই রাগে আব্বা আসে, গ্রামে এসে একটা জুট মিল যাকে বলে ওইখানে জয়েন্ট করে। 800 টাকা বেতন পেত, খুব ভালো চলতো আমাদের। তখন মাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে যে আমি তো কাজ করি। ছোট থেকে আমার কাকা আবার দূরে থাকতো, তো যখন সপ্তাহে আসতো, 15 দিনে আসতো, তখন কাকা অনেক আদরের বাস্তি না। আমি এখনো কোনো কিছু চাইলে আমার কাকার কাছে চাই, আমার বাবার কাছে কোনো কিছু চাইতাম না। কারণ বাবা বলতো এত কিছু লাগে, দেয় অবশ্য ঠিক, কিন্তু এই কথাটা একবার না একবার বলবো। তখন কাকার কাছে বলতাম। আর আমার সবচেয়ে ফেভারিট ফল তরমুজ।
তরমুজ সব সময় কাকা রাত্রে আসতো, মানে তরমুজ যে সময় সিজন ওই সময় কাকা রাত্রে আসতো, 3টা-2টার দিকে আসা মানে আমার অবাক করে দিত। আর যেদিন শুনি যে কাকা আসবে ওই দিন রাত্রে তো ঘুমাই না। মানে বাবার চেয়েও কাকার সাথে বেশি সখ্যতা ছিল। কাকার সাথে বেশি, মানে তারপর আমি গোস্ত খেতে পারতাম না, একটা মোরগ নিয়ে আসে বলতো যে ভাবি আমি দুধ নিয়ে আসি কুরমা করে খাওয়াবো, কাকা লাঠি নিয়ে বসতো, লাঠি নিয়ে বসে আমার বলতো তোর খাইতে হবে, কাকা নিজের হাতে খাওয়া দিত। কিন্তু আমি বড় হইয়া গুস্ত গিলতে শিখছি, আমি গিলতে পারতাম না, চিবিয়ে চিবিয়ে ফেলে দিতাম। কেন, মানে এরকম হতো কেন? তুতলাইতাম যে, মানে এটা সমস্যা ছিল। তারপর যে সময় তুতলাটা কেটে যায় তখন গিলতে পারি। আচ্ছা, আমার ছোট বোনটা যখন হয়, ছোট বোনটা হওয়ার পরে আমার আব্বার চাকরি হয়, চাকরিটা হওয়ার পরও অনেকে শত্রুতামি করে আমার আব্বার এই চাকরিটা নিয়ে 2004-এ। তখন আমার ছোট বোন তো লাকি, মানে আব্বা যে আমরা 3 বোন হয়েছি তাতে আব্বা কোন সময় কষ্ট করতো না। আবার আমার হুপু অনেক ইয়া করতো যে ওনার 2টা ছেলে, তারপর আমার আব্বার 3টা মেয়ে, কোনো কিছু তখন করতো না। যার নতুন চাকরিটা হয়েছে অনেক নিন্দাইতো আমার হুপু যে ইয়া করছে তোর তো 3টা মেয়ে হয়েছে, কি এমনি কি করবো, এইসব নিয়ে অনেক টেনশন করতো আমার হুপু। কিন্তু টেনশন করলো আমার হুপু কিন্তু আমার এখান থেকে যা যা পা না তা আদায় করতো ঠিকই। আমার আব্বা কিরকম আমার মার কাছে না বললেই আমার হুপুরে দিত, এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে ঝগড়া হতো। তারপর আব্বা বলে যে ঝগড়া করে কি লাভ, ও মেয়ে দেখতে পারে না দেখে কি হয়েছে, আমার ছোট মেয়েটা হওয়ার পরেই তো আমার চাকরিটা হয়েছে। তারপর আমার মায়ের মাঝে একটা সমস্যা হয়, প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা নষ্ট হয়ে যায়, হাসপাতালে থাকে প্রায় 3 মাস যাবত। হাসপাতালে থাকার পরে আমরা কেউ মারে ছাড়া থাকতে পারতাম না। দাদু তখন বেঁচে ছিল, দাদু আমাদেরকে আগলে ধরে রাখতো। তারপর আমার আম্মা ভালো হয়, ভালো হওয়ার পরে আমার দাদু ওই সময় রান্না টান্না করতো। আমার হুপু কি করতো, হিংসা করতো একটু, যে আমার মা বুড়ো বয়সে রান্না করে, এসব কিছু বলতো। বলার পরে তখন আমি প্রায় সময় ইয়া করতাম যে আমার মা তো করতে পারে না দেখেই তো, মানে কষ্ট দেখেই তো, যার একটা সমস্যা দেখেই তো আমার মা করতে পারে না, তো এটা নিয়ে রাগারাগি করার কি আছে। আর আমি কাজ করতাম না, কোনো সময় কাজ করতে যেতাম না, কাজ করতে গেলে আমি খেতে পারি না। আমি ছোটকাল থেকে অনেক শৌখিন, আমার প্লেট আলাদা, আমার থাকার জায়গা আলাদা, আমার গ্লাস আলাদা, এইসব কেউ ধরে না। আমার আবার এরকম সমস্যা আর কি। আমার কারো কাছ থেকে কোনো কিছু দিলেও আমি খাই না, শুকনা জিনিসটা খাই, ভিজা কোনো জিনিস খাই না। বুঝতে পেরেছি যে আপনি প্রচন্ড আদরের ছিলেন। তারপর মা বাড়িতে আসে, কিন্তু আমাদের যে কাপড় লাতা জমছে না অতদিনে, ওইগুলো আসা মা এরকম অবস্থা তার কাপড় গুলো ধুতে হয়েছে। আমার দাদু করতে চাইতো কিন্তু আমার হুপো দিত না। তারপর আমার দাদু কতদিন যাওয়ার পরে হৃদরোগ হয়, হৃদরোগে আমার দাদু মারা যায়। তারপর আমার দাদুর অনেক শখ ছিল আমার ছোট চাচার বউ দেখা যাবে, কিন্তু দেখতে পারে না। তারপর আমার চাচারই, মানে আমার আব্বার চাচাতো বোনের সাথে বিয়ে হয়। তারপর আমার চাচা খুব কান্না করে যে ওকে তো ছোটকাল থেকে দেখা গেছে, কিন্তু এটা তো জানে না যে বউ হিসাবে হবে। তখন থেকে আমার কাকার আদরটা কমে যায়, আমার আদর বিয়ের পরেই আদর কমে যায়, আদর কমে যায়। কিন্তু আন্টি, এখন আন্টি বলে ডাকি, কাকি আর বলি না। আমি ছোটকাল থেকে যেহেতু আন্টি বলে ডাকছি, আন্টির আদরে একটা, কাকির আদরে একটা। কাকির মতো তো আর আদর পাই না আমরা। তখন কোনো কিছু এনে দিত না। প্রথমত 2 বছর তো আমাদের বাড়িতে আসতো, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসে না। শ্বশুর বাড়িতে, আমাদের বাড়ির সামনে দিয়ে শ্বশুর বাড়ি যায়। গোপনও কিছুটা যোগাযোগ রাখতো আমাদের সাথে, কথা বলতো। তারপর আমি 5 পাস করি, হাই স্কুল পড়তে হবে। হাই স্কুলে একটা মজার কাহিনী হয়, সবসময় স্কুল ফাঁকি দিতাম আমি। 6-7 একটু ভালো, কিন্তু 8 থেকে স্কুল ফাঁকি দিতাম। আমাদের স্কুলে কি একটা স্যার ছিল, আব্বারও টিচার, আমার মারও টিচার, আমারও টিচার। ওই স্যারের কাছে যদি প্রাইভেট পড়েন না, তাহলে কাউকে কোনো মারধর করবে না। যারা যারা প্রাইভেট পড়ে সবাই আলাদা চোখে দেখে। স্যার হয়েছে এরকম, প্রথমে ক্লাসে গিয়ে যারা যারা প্রাইভেট না পড়ে তাদেরকে একটু বাইরে, স্যারের একটা অভ্যাস, একটু বাইরে না, মানে একটু মার দেয়। তো প্রায় সময় এই স্যারের ক্লাসটা করে ক্লাস ফাঁকি দিতাম। তো বাইরে আসতে পারতাম, পরের দিন কোন বিচার হতো না। স্যার তো এই স্যার তো আমাদের হাতে। তারপর একদিন দনসার সিজন যাকে বলে, নাইলা পাট, তো ওই সিজনের সময় আমি আমার বান্ধবী রেখা পালাই। এর আগে ওরা পালায়, কিন্তু ওই সময় পালাতে পারি না। এসব স্যার আছে, খুব মারতো আমাদের। কোনো কিছু যেমন কোনো কিছু কেস ধরতো, মানে ছেলে মেয়ে সব সময় এই স্যার লাইব্রেরিতে নিয়ে স্যার মারতো, এমন মারতো যতক্ষণ ব্যাট না ভাঙে ততক্ষণ পর্যন্ত বাইরে। তখন মনে করেন আমার আবার একটা অভ্যাস খারাপ, যদি কোনো কিছু থেকে বের হয় না, যেমন বাসা থেকে বা স্কুল থেকে কোন আত্মীয় স্বজন বাড়ি থেকে বের হলে আমি আবার পিছু তাকাই না, মানে যেটার উদ্দেশ্যে বাইরে হয়েছে আমি বাইরে হয়েছি, এরকম থাকতাম। তখন আমি আর আমার রেখা বান্ধবী যেটা বের হই, বের হওয়ার পরে স্যার দৌড়ানি দেয়, আমি দৌড়ি। ও স্যার যখনই বলে দাঁড়ায়, আমার পিছনেটা দাঁড়ায়, আমি দৌড়ে বাড়িতে আসি। ওকে লাইব্রেরিতে নিয়ে অনেক মারে,
মানে ছেড়ে দেয়। তখন আমিও খুব ভয় পাইছি যে এই স্যারের হাতে পড়ছি, না জানি কি হয়। পরের দিন স্কুলে গেছি, কিছু হয় না। সপ্তাহখানি পরে আবার আমার অফিসে ডাকানো হয় যে তুমি চলে গেছো কেন এসব। পরে যে স্যার কাছে ভাবি প্রথম, ওই স্যার বলছে চলাতে গেছে, থাক আর যাবে না। মানে স্কুল আমাকে স্যার আলাদা চোখে দেখতো, যেহেতু আমি স্যারের স্টুডেন্টের মেয়ে। আমি সব ছোটকাল থেকে অঙ্কতে ভালো ছিলাম। তারপর এর মাঝেই আমার মারে নিয়ে এলাকায় অন্য একটা ছেলেকে নিয়ে কথা হয়। তারপর আমি কতদিন স্কুলে যাই না। তখন স্কুলে না গেলে আবার স্যার আমার বান্ধবীদেরকে বলতো যে লিজা আসে না কেন, তোরা যা। তখন আয়সা বলে যে রেখার আবার আমার ছোটকালের বান্ধবী, ও বাড়ির কাছে ছিল, ও আসতো বিশেষ করে, যে স্যার তো বলছে তুই যাস না কেন। তখন আমি ওর কাছে সমস্যাটা বলি, এরকম এরকম সমস্যা। ও তোর তো আর সমস্যা না, কেউ তার জানে না, তুই যা। তখন থেকে আমার মার ব্যাপারটা নিয়ে আপনি খুব বিব্রতকর অবস্থার মধ্যে ছিলেন। বিপদ, কারণ যেহেতু রাস্তাঘাটে বের হলে তো আমাকে নিয়ে সবাই হাসি তামাশা করবে যে ওর মা এরকম, মেয়েটা কিরকম হবে। এসব বই আমার ছোটকাল থেকে অনেক কাজ করতো। তারপর কি করি, স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর স্যার মনে কিছুটা শুনছে, শুনে আমার অফিসে ডাকা এনে তো ব্যাক কল, মানুষের জীবনে কত কিছু ঘটে, তার জন্য তুই স্কুলে না আসবি, স্কুলে আসিস। স্যার খোলামেলা বলেন আমাকে। তারপর ওই যে চাচাটা এটা নিয়ে ঝগড়া করে, ওই চাচার সাথে আমার পরে আবার রিলেশন হয়। প্রায় সময় দেখতাম এই কাকার সাথে ফোনে কথা বলতো মা। তো আমি কি করতাম, যে কাকা আব্বার চাচতো ভাই। ওকে ফাইন, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর দেখতাম মা প্রায় সময় ফোনে কথা বলতো। কার সাথে কথা বলে এমনি জিজ্ঞাসা করলে বলতো তোর বাবা ফোন দিছে, তোর নানা ফোন দিছে, মামা ফোন দিছে, এসব বলতো। তখন আমি কি করি, মোবাইলের রেকর্ডিংটা অন করে রাখি, যে আসলে কার সাথে কথা বলে। আমার কিরকম ডাউট লাগতো। মানে আমি ছোটকাল থেকে যে জিনিসটা সন্দেহ করতাম, আমি সন্দেহটা বাস্তব হতো। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। আমরা এই বিষয়টাকে ওভারলুক করতে চাচ্ছি, কিন্তু আমরা পারছি না এই কারণে যে জীবনের গল্পের প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনা অনেক বেশি সম্পৃক্ত। আজকে ও যে ঘটনার মুখোমুখি হয়েছে, প্রত্যেকটা সন্তানের জন্য সে ঘটনা খুবই বিব্রতকর এবং খুবই কষ্টদায়ক। কিন্তু একই সাথে যার কথা উনি বলছেন, সেই মানুষটির জায়গাটা থেকে এটার একটা সুন্দর ব্যাখ্যা হয়তো বা থাকলেও থাকতে পারে। আমরা সে বিষয়টা ঘাটাঘাটি করছি না। আমরা শুধু বলতে চাই, এখানে লিজার যে জীবনের গল্প, সেই জীবনের গল্পের তার ছোটবেলায় দেখা শৈশবে কোনো একটা বিব্রতকর অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাকে তার জীবনে ধারণ করে সে তার জীবনটাকে কতটুকু প্রভাবান্বিত করেছে এই জিনিসটা, এবং সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে বলাটার প্রয়োজন আসলে ছিল কিনা। সুতরাং সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, তারপর আমি রেকর্ডিংটা অন করি। অন করার পর মা আর ওইসব অডিও গান টান দেখতো না, কথা বলে আসে আবার আমার কাছে মোবাইল দিত। তখন আমি রেকর্ডিং শুনে দেখি এই কাকার সাথে কথা বলে। তখন আমি ভাবি এইভাবে কথা বলে কেন, ওদের সাথে না ঝগড়া, তাও কি রোমান্টিক কথা বলতো। তখন আমার নিজের কাছে অনেকটা ইয়ে লাগতো যে আমার মা এরকম, এটা কোন পথে যাচ্ছে। তখন এভাবে ওদের আস্তে আস্তে। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 8 পড়ি। 2009 পড়েন। আপনি বিষয়টা কারোর সাথে শেয়ার করেননি? কার সাথে শেয়ার করি না। মার ব্যাপার মাকে কখনো জিজ্ঞেস করেননি যে মা আমার ভাল লাগছে না এরকম? আমি এভাবে বলতাম যে মা কার সাথে কথা বলো, ওর সাথে তোমার কিসের কথা। মা আবার ওই বাড়িতে গিয়ে কাকারে ছোট ভাই ছিল, তখন মা বলতো এমনিতে কথা বলি, ছোটকাল থেকে দুষ্টামি করতে হতো, এইভাবে মা এসব বলে কাটিয়ে দিত। তো দুষ্টামির কথা কি এইসব, তুই এসব কথা বলিস, মানে আমাকে ধমক দিত। তো ধমক দিলে আমি রিপিট কথা বলতাম না মার সাথে। কখনো মনে হতো না যে বাবার সাথে ব্যাপারগুলো শেয়ার করি? বাবার সাথে শেয়ার করি। আমার বাবা একটু দুর্বল। মানে শারীরিক দিক দিয়ে কোনো কিছু একটা শুনলে চুপ করা, মানে এই একটা দুর্বল আমার বাবা। সেই জন্য আপনি কখনো এটা শেয়ার করতেন না? এবং জীবনে কখনো শেয়ারও করেননি? করেছেন কি? করেছি, পরে আর কি শেয়ার করা হয়। ওকে ফাইন, আমরা এই ঘটনাটা এখানেই পরিসমাপ্তি টানি, কারণ কোন সন্তানের কাছ থেকে না মার এই বিষয়গুলো না জানতে কেন জানি ভালো লাগে না, যদিও এটা একটা চরম বাস্তব। বলেন। তারপর আমার বাবার একটা, মানে আমার বাবা যখন আমি ক্লাস 7 পড়ি, তখন আমার বাবা নরসিংদীতে আগে চাকরি করতো। আমার বাবা ঢাকা চলে যায়। তো ঢাকা থেকে সপ্তাহে আসতো, 15 দিনে আসতো। তখন ভাবতাম আমার বাবার কাছে যদি কেউ কোনো কিছু বলতো যে তোর মেয়ে এরকম, তোর মেয়ে ওরকম, তখন আমার বাবা সব বিশ্বাস করতো। বিশ্বাস করে আমার উপর টর্চার করতো। মানে আমার মা বাবা কোনো দিকে যেমন বেড়াতে যাওয়া, তখন আমি যদি বাড়িতে থাকি, আমার বাবা বাড়িতে আসতো, আইসা দেখতো খাটের নিচে কেউ আছে কিনা, বা দরজার চাপায় কেউ আছে কিনা। তখন আমি বলতাম বাবা এইসব করে কেন। মানে মনে হয় আমার মার ব্যাপারটা কিছুটা বাবা জানে, কিন্তু আমার কাছে আজ পর্যন্ত প্রকাশ করে না। বাবা কিরকম সন্দেহ করতো, ওই সময় তো বাড়ন্ত বয়স, ওই সময় যদি বাবা মা এরকম আচরণ করে, তখন কিন্তু সন্তানদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। খুবই কষ্টের হয়ে যায়। যে আমি এখন বুঝতে শিখছি, তখন এই সময় যদি এসব বলে তাহলে কিরকম লাগে। তখন আমি কাউকে খুঁজতাম যে আমার জীবনে এমন কেউ আসতো যাতে আমার বাবা মার এটা ভুলে রাখতে পারে।
এরকম একটা প্রতিজ্ঞায় থাকতাম। তো আশরাফুল চাচা তো ভাই আমাদের একই এলাকার, ও ছোটকাল থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। আচ্ছা, ও আমার চুল দেখে খুব পছন্দ করতো। যদি আমার চুলগুলো ছাড়া থাকতো ও বলতো যে লিজা আমি না চুল দেখাবি এখন। ও কিন্তু ও যে আমাকে পছন্দ করে এটা বলতো না, এভাবে বলতো যে আচ্ছা আচ্ছা, তখন আমি বলি তুমি চুল দেখে বিয়ে করবা, আমাকে বলছো কেন? কয় না তুই একটা বাউ করিস। তুই একটা বাহু করিস মানে হচ্ছে তুই একটা ব্যবস্থা করে দিস। ব্যবস্থা করে দিস। তখন আমি বলতাম আমি কেন ব্যবস্থা করে দিব। তখন ওকে আবার একটা রত্না নামে একটা মেয়েকে বলে ভেঙ্গাতাম, Okay. যে করতাম হ্যাঁ রত্না রত্না। তখন ও মাঝে মধ্যে বলতো রত্না বলিস কেন, লিজা বলতে পারিস না, এভাবে বলতো। আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসা বলতো যে আচ্ছা তুই কি কোনো কিছু বুঝিস না মানুষের মনের কথা। তখন আমি বলি আমি তো আর মনোবিশারদ না যে মানুষের মনের কথা বুঝবো। মানে আমারও কিছুটা পছন্দ হতো ওকে। বলে তুমি কোনো কিছু করতে পারো না ফারুক, আমি কি করবো ফারুক, আমি কই, তুমি বিদেশ চলে যাও, লেখাপড়া তো করছো না, আবার ক্লাস 10 পর্যন্ত পড়তো। সেটা দেখতে লম্বা চূড়া ফর্সা। ওকে, তারপর ও ফিক্স দিতে যায়, ফিক্স জিলুট যাকে বলে, মানে ফিক্স জিলুটের ব্যবসা করে। হ্যাঁ, ব্যবসা। এটা আবার ওর নিজের না। ওকে, আশরাফুলের সাথে আপনার বয়সের পার্থক্য কেমন ছিল, নাকি আপনারা একই বয়সে ছিলেন? না একই বয়সের না, আমি যে সময় ক্লাস 8 পড়ি ওই সময় এসএসসি পরীক্ষা দেওয়ার কথা কিন্তু দেয় না, বাবা তো বিদেশ। 2 থেকে 3 বছরের পার্থক্য। হ্যাঁ, তারপর ওইখানে যায়, যাওয়ার পরে তো আমার সাথে আর বাড়িতে যোগাযোগ নাই। তখন আমার এক মামা থাকতো আমার বাড়িতে। একদিন আমি শুয়ে আছি, শুয়ে থাকার পরে মামা বলতেছে লিজা নে তোর সাথে কথা বলবো। আমি কি কথা বলবো? কয় দেখ কি কথা বলে। পরে কইতেছে তুই আমার জন্য ফিট আছো? আমাকে ফিট কাকে বলে? মানে ইংরেজি আমার কাছে ভালো লাগে না, কোন সময় ইংরেজি দেখে আমার সাথে বলবো এসব ভালো লাগে না। সেটাই, মাতৃভাষার চর্চা করুন, প্রেমের ক্ষেত্রে এবং সেসব ক্ষেত্রে হোক মাতৃভাষার চর্চা করুন। এবং বিলিভ মি দ্য ফিলিংস ইজ অসাম। আমি এটা বাংলায় বলি, বিশ্বাস করুন অনুভূতিটা আসলেই অসাধারণ। ওকে, বলুন তারপরে। তারপর বলে তুই আমার জন্য তৈরি আছিস? তখন আমি বলি তৈরি আমি বুঝি না। তারপর তুই আমার সাথে মাঝে মাঝে কথা বলিস? তো আমি বলি হ্যাঁ কথা বলবো। তখন ওর সাথে মাঝে মাঝে কথা বলতাম। 15 দিন এভাবে চলে। এর মাঝে আমার পরীক্ষা হয়, শুরু হয়। ওর এক চাচাতো ভাই শুভ, শুভ কি করে জানে। তখন আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আমার টেনশন না জানি মা জানে। তখন আমি পরীক্ষাটা দিয়ে শুভকে বলি দেখ শুভ, মা যদি তোকে জিজ্ঞাসা করে মা তো জানে না, তুই বলিস না। ফারুক আচ্ছা বলবো না। তখন এই 15 দিন কথার মাঝে আশাফুলের সাথে আমার ঝগড়া হয়। অযথা গালাগাল করতো, কিরকম জানি একটা ছেলে। আমাকে একদিন শুনতে বলে যে লিজা তুই আমাকে আই লাভ ইউ বল। তখন আমি বললি যে আই লাভ ইউ বলার পাবো, আমাকে বলে আই হেট ইউ। কে বলে এটা? আশাফুলি বলে। আমি আই লাভ ইউ বললাম, তুমি বলতেছ আই হেট ইউ, এটা কিভাবে সম্ভব? আমি তো আরেকটা মেয়েকে পছন্দ করি, তুই দোয়া করিস। তখন আমি বলি আচ্ছা দোয়া করি। মন থেকে দোয়া করিস তো? আমি হ্যাঁ মন থেকে দোয়া করি। তখন আমি পরীক্ষাটা দেওয়ার পর আমি আমার ঢাকা চলে আসি। তখন বেড়াতে আসার পর ও আবার, তখন আমি আশাফুলের ফোন দেওয়ার পরে আশাফুলকে সবসময় মিস কল দিতাম। ফেকজির ব্যবসা করতো তো মিস কল ফোন ব্যাক করার পর বলে যে কে? আমি বলি অচেনা মানুষ। তখন তো চিনতে পারি যে লিজা। তো আচ্ছা তুই কি রকম মেয়ে? আমি তো দুষ্টামি করে ফান করে বলছি যে একটা মেয়েকে ভালোবাসি, এতে তুই রাগ করছিস? রাগ করার কি আছে, তুমি তো রাগ করার কথাই বলছো। মানে এটা কিরকম ছিল যে আপনারা দুজনকে পছন্দ করতেন? পছন্দ করতাম, এরকমই ছিল। তখন এই ঢাকা থেকে কথা বলতাম। তখন মার কাছ থেকে আমি লুকিয়ে লুকিয়ে মোবাইল নিতাম, নিয়ে ওর সাথে কথা বলতাম। আবার বাড়িতে আসি জানুয়ারি মাসে। এর মাঝে আমি আবার একটা কাজ করি। 2011 সালে আমি আমার হাত কাটি ছুরি দিয়ে। কেন? ও বলতেছে তুই আমার জন্য কি করতে পারবি? আমি বলছি যে আমি হাত কাটতে পারবো, হাত কেটে নাম লিখতে পারবো। সত্যি তো? আমি আচ্ছা। তখন নানু আর কেউ বাসায় ছিল না, আমি কে চুরি দিয়া হাতটা এইভাবে কেটে ফেলি। কাইটা কি করি, এই রক্ত দিয়ে আশরাফুলের নাম পুরাটা লিখি না, দেবের নাম পুরাটা লিখি। দেব তো আমার জীবনে প্রথম পছন্দ করতাম দেখতে, আশরাফুলের নাম লিখবো কেন? তখন আমি নায়ক দেবের নাম, হ্যাঁ কলকাতার নায়ক, হ্যাঁ ওকে আমি খুব পছন্দ করি। আমার জীবনে যদি প্রথম কোন ছেলেকে পছন্দ করা এই নায়ক দেবকে। আশরাফুল আপনাকে ইন্সপায়ার করলো তার নাম লেখার জন্য, তো আপনি লিখে ফেললেন দেবের নাম। হ্যাঁ প্রথমে লিখে দেবের নাম লেখার পর প্লাস দিয়ে লিখি লিখি ওর নাম লিখে সবাই সন্দেহ করবে। লিখে আমার নামের অক্ষর লিখি বাড়িতে যায়। বাড়িতে ওই কাগজটা কখনো দেখানো হয় না। ও বলতেছে তোমার হাতটা দেখি, এভাবে বলে। পরে হাত দেখাচ্ছি, কোথায় হাত কাটছি? আমি কই কি আর শুধু আমার কি হাতে কি এখনো দাগ থাকবে? বিশ্বাস করেন, আমি কাছে বিশ্বাস না করলে আমি দেখাবো না তোমার পরে কাগজটা। এভাবে চলতে থাকার পর আমার বাবা নাকি কিভাবে জেনে ফেলে ওকে গালাগাল করে আশরাফুলকে। এটা আমি বাবার কাছ থেকে শিওর না, কিন্তু ও বলছে। কিন্তু ওর বলার মাঝে আবার একটা সমস্যা, ও যদি 100টা কথা বলতো 99টা মিথ্যা থাকতো। আশরাফুল
তারপর ও বলে যে লিজা তোর সাথে আমার আর সম্পর্ক রাখার দরকার না। আমি কই কেন? পরে কয় এমন এমন কাকা তো আমাকে বকাঝকা করছে। তখন আমি কথাটা বিশ্বাস করি না। আপনাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক এর আগে হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। তারপরে আপনারা এই স্টেজে আছেন? হ্যাঁ, ওকে, তারপর স্টেজে আছি। এটা আবার ও আমার কাছে সরাসরি বলে না, কার কাছে বলছে আমার এর মাঝে মানে উকিল বাপ আমরা ঠিক করে ফেলি, মানে বিয়ে করলে উকিল বাপ হবো। কিন্তু আমার এই উকিল বাবা একটা মেয়েকে খুব পছন্দ করতো, খালাতো বোন, ওর বাড়িতে মানে উকিল বাবাও এখনো বিয়ে করেননি? না, বিয়ে করেনি। মানে পোলাপাইন টাইপের ব্যাপার স্যাপার আমি ঠিক জানি না, মানে এরকমই হয় আসলে। হ্যাঁ, উকিল বাবা যাকে ঠিক করেছেন সে আপনাদের কি বন্ধু মানুষ? বন্ধু মানুষ না, ওর খালাতো বোন, মানে ক্লাস 10 থেকে আমাদের সাথে পড়াশোনা করবে। যাই হোক, আমার উকিল বাবার খবর নেওয়ার দরকার নেই, আপনার তো খবরই জানেন। ওই মেয়েটার কাছ থেকে শুনি। ওকে ওকে। তারপর এভাবে চলতে থাকার পর আমি 2 দিন খাই না, যেহেতু না করার পরে। তো না খাওয়াতে ও মানসুরা আমাদের সাথে পড়তো, তো মানসুরা গিয়ে আশাফুলকে বলে তুই তো না করে দিছিস, যা তো এখন খাই না। তখন ও আমার কতদিন সম্পর্ক আপনাদের? কতদিনের সম্পর্কের পরে না করে? একবার 15 দিনের পরে তো ঝগড়া করার পর 15 দিন ব্যাকআপ ছিল এর মাঝে। আমি ঢাকা আসা 15 দিনের প্রেম, তার মধ্যে আবার 15 দিন ব্রেকআপ। ব্যাকআপ আবার মনে করেন এমন মাসখানি কথা, আবার ব্যাকআপ বলতেছে ব্যাকআপ, মানে মাসখানে। তার মানে এটা যে ঘটনা ঘটছে তার 2-3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে সবকিছু। এর মধ্যে ফ্যামিলিরও জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, মানে আপনার বাবা জেনে গেছে। প্রিয় শ্রোতা, বিষয়টা লক্ষ্য রাখবেন। একটা যেটা হচ্ছে যে ওর ফ্যামিলির যে ব্রট আপ, ওর ছোটবেলাতে দেখলো যে ওর একটা শারীরিক সমস্যা ছিল এবং ওর বাবার কাছ থেকে মার কাছ থেকে যতটা না বেশি আদর পেয়েছে ওর চাচ্চুর কাছ থেকে। সেই চাচ্চু পরবর্তীতে বিয়ে করে চলে গেল এবং একই সাথে আমরা দেখতে পেলাম যে ওর ফ্যামিলিতে এক ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যেটা ওর মাকে নিয়ে ওর জায়গাটা থেকে, এবং বাবা ওই সময়টাতে ওর গায়ে হাত তুলতো, সন্দেহ করত। এবং তার পরবর্তী সময় যেটা দেখলাম যে পারিবারিক জায়গাটা থেকে ও ভালো সাপোর্ট না পাওয়ার কারণে, মেন্টাল পিসে না থাকার কারণে ও একটা ছেলেকে খুঁজতো বা কাউকে খুঁজতো যে মানুষটার সাথে ওর ভেতরের অনুভূতিগুলো শেয়ার করতে পারে। এই জায়গাটি থেকে ওকে কোন রকম ভাবে আত্মীয়ের মধ্যে, যে ছেলেটির নাম হচ্ছে আশরাফুল, সে আবার ওকে কোনো না কোনো ভাবে পছন্দ করতো, তার সাথে সে এক ধরনের সম্পর্কে জড়িয়ে গেছে এবং মাস 2 মধ্যে সেখানেও আমরা এক ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু খুব লক্ষ্য করার মতো। মানে ঘটনার সাথে যাবো আমরা অবশ্যই, ও যেখানটাতে আছে সেখানেই আমরা থাকবো, কিন্তু অতীতটাকে যেন আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা লেসনটা ভালো করে নিতে পারবো না। ওকে, তারপর ও মানুষের কাছ থেকে শুনি না ফোন দেয়, তারপর বলতেছে তুই খাস না কেন? আমার কিসের জন্য খাবো? দেখ কোন টেনশন করিস না, খা, আমার সাথে মাঝে মাঝে কথা বলিস, এটা বলতো। তারপর কথা বলতাম, মাঝে মাঝে কথা বলতাম। এর মাঝে ও শুধু বকাঝকা করতো, ভাল লাগতো না, কিরকম জানি। এর মাঝে ও একদিন 21শে ফেব্রুয়ারি হয়, 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে ও আমার সাথে কি নিয়ে ঝগড়া করার পর ও আর আমার সাথে বলে যে কথা ও বলতো যে সম্পর্ক রাখবেন। 21 তারিখে তো স্কুলে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠানে আশরাফুল যায়, বান্ধবীরা মিলে জানমুড়ি খাইতেছি। তখন নাজিয়া বলতেছে যে লিজা রাস্তার দিকে তাকিয়ে দেখ কে। তখন আমি বলতেছি কে? আপনার হিরো আসছে। তখন বলতেছে দেখ রাস্তার মাঝে কে। আমি বলতেছি কে? তখন সবাই আমার, ও যেহেতু লম্বা, শুধু দেবের কালারটা বেশ কম, দেব একটু শ্যামবর্ণ আর আশরাফুল মানে সাদা ফর্সা। কালি লাগিয়ে নিতেন, পাতিলের কালি। ঠিক আছে, তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমাকে এরকম শ্যামবর্ণ হয়ে আসতে হবে। তাহলে উপায়টা কি? যাও এতে গিয়ে মেকআপ রুমে গিয়ে কালি লাগাও, পা থেকে মাথা পর্যন্ত কালি লাগাও। তারপর পিছনে তাকায়, তখন তাকাবার পর আমার কিরকম ভয় হচ্ছিল যে 2 দিন আগে আমার সাথে ঝগড়া করছে, না জানি থাপ্পড় টাপ্পড় মারে, মানে আয়সা এরকম। তখন দেখি ও আমার দিকে এগিয়ে আসতেছে। মারধর করতো নাকি? মারধর করতো না। আচ্ছা। আবার একটা অভ্যাস ছিল কি, বড় ছোট কাউকে মানতো না, মানে রাস্তা দিকে গেলে মাথায় একটা ঠালা দিত, মানে এটা অভ্যাস। তার মানে ওর কাছে গেলে যেটা লেখা থাকতো মাথা হইতে সাবধান, মাথা হইতে সাবধান। আর ওর কাছে গেলে আমার কিরকম হাত পা কাঁপতো, মানে কথা বলতে পারতাম না। এটা হয় আসলে প্রেমের ক্ষেত্রে, এই জিনিসটা হয়। তারপর ও আমার কাছে যখন আসে, সবাই জালমুড়ি খাইতেছে, আমি জালমুড়ি খাই, একে খাই আর 2 মুঠ ফেলে দিই। মানে আমার কিরকম ভয় করতেছে, কিন্তু আমি জালমুড়ি ইচ্ছা করে ফেলতেছি না। মানে তারপর আমি বলতেছি কিসের জন্য আসছো? এমনিতে আসছি, তোর সাথে কি দেখা করতে আসছি? তুই তো কারি সম্পর্ক। ও আমাকে তুই করতো, কিন্তু ফোনে তুমিও করতো। ওকে, আর আপনি? আমি তুমি করতাম। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, আপন চাচাতো ভাই? এক গোষ্ঠীর আপন চাচাতো না। আচ্ছা। তখন আমি আর কি বলবো, আমাকে ছোট করে দিচ্ছে আমার বান্ধবীরার সামনে। আমার অনেকটা কষ্ট লাগে। তখন আমার বান্ধবীরা কিছুটা পথ একসাথে সবাই যায়, তারপর যার যার রাস্তায় চলে যায়। তখন আমি দেখা বন্যা মানসুরা, মানে ওর 2টা হুপু পড়তো আমার সাথে। তখন ওরা আগে চলে যায়, আমি আর মানসুরা একসাথে থাকি। তারপর ওর সাথে আরেকটা ছেলে যায়, ওই এলাকারই, মানে ওর চাচাতো ভাই বাবু। বাবু খুব সুন্দর, মানে মেয়ে মানুষ এত সুন্দর হয় না, বাবু এত সুন্দর। ওকে ওকে, এত ফর্সা। কেউ যদি বলে যে বাবু তুই দিন দিন এত ফর্সা হচ্ছিস কিভাবে, তখন ও বলে সিরিজ কাগজ দিয়ে ডলি। ওকে, ডলতো নাকি?
এমনিতে মজা করে বলতো, অনেক আমরা সুন্দর ভাবলাম যে তো, সেই মানে কাউকে ফর্সা। দেখলে বোধহয় যদি ফর্সা ফর্সা হওয়া যায়। ওকে, আশাবুল কাছে মানে আমাদের এখানে একটা কবরস্থান, পরে এই কবরস্থানে কোনায় যায়, কোনায় যাওয়ার আশাবুল বলতেছে লিজা একটু ওই দিক থেকে হাইটে আসি। তখন আমি বলি না ভয় হয় না, আমার কিরকম ভয় করতেছে, না ভয় কিসে, তুই একই এলাকার আমি একই এলাকার, আর স্যারদের কাছে তো তুই খুব ভালো। তখন আমি বলি যাবো না, মানে কিরকম মনের মাঝে ছিল। তখন আমি যাই, তো তখন আশাবুল বলতেছে ইয়া করছে, জানাস আমি 2 দিন খাই নাই। আমি কেন খাও নাই, কয়ে তুই যে আমার সাথে রাগ দেখালো। তো আমি বললাম আমি কিভাবে তোমার সাথে রাগ দেখালাম, তুমি তো উল্টা আমার সাথে রাগ দেখে বকাঝকা করো, আর তুমি বলো আমাকে ফোন না দেওয়ার জন্য, এই জন্য তুমি আবার খাও না কেন, না খেলে তো আমি না খাই। তখন কি করে জানেন, কয়েকটা ছেলে আমাদের নিচের বেসের আর কি দেখে যায়, আমি আর আশাবুল কথা বলতে, তখন গিয়ে স্যারের কাছে গিয়ে বলে যে লিজা, স্যার বিশ্বাসই করতে পারতেছে না যে লিজা এরকম হবে। আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার মামা আবার শুনে রাস্তাঘাটে বলা বলে যে, তখন আমার মামা গিয়ে আমার মার কাছে বলে জাফা মন লিজার তো এসব হয়েছে। তখন মা আমাকে এসব হয়েছে মানে এটাকে বুঝলাম, এসব হয়েছে মানে সবাই ভাবছে, খারাপ ভাবছে আর কি, বুঝছেন, যে কবরস্থান এটা খারাপ ভাবছে, খারাপ ভাবে নিচ্ছে সবাই। হ্যাঁ, আমার আম্মা বলে আমি বললে সমস্যা দেখা দিবে, তুই তোর বাগ্নিকে বুঝিয়ে বল। তো মামা বলতেছে যে লিজা এমন তুই তো দেখা করছিলি সকালে, এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। পরে আমি কই ঠিকই তো, আমরা যে সময় কথা বলি ওই সময় 2-1টা ছেলে আমাদের জুনিয়র আসা দেখা যায়। তখন আমি তো এটা আমাদের ঢাকা শহরের মানে আমরা যারা শহরবাসী তাদের জায়গা থেকে এটা কোনো ব্যাপারই না। মানে ও যে গল্পটা বলছে যে একটা ছেলে একটা মেয়ে এখানে মুভ করবে, একটা ছেলে একটা মেয়ে পার্কে ঘুরে বেড়াবে, এটা খুব বেশি দৃষ্টিকটু ব্যাপার অনেকের ক্ষেত্রেই না। অনেকেই হয়তো এটাকে খুব স্বাভাবিক চিত্র মনে করে নেন, কিন্তু একটা গ্রামের স্কুলে কিংবা একটা গ্রামের পরিবেশে ও যেটা বলছে সেটা কিন্তু এলিয়েনদের কোনো ঘটনা না, সেটা বাস্তবিক অর্থেই ওই জায়গাটিতে কিন্তু এটা সত্য। কালে কিচ্ছু নাই, যদি ওই ছেলেটার সাথে মেয়েটার সাথে একটু কথা বলতে দেখছে, এটা দিয়ে মোটামুটি ওরা বিয়ে পড়িয়ে ফেলবে, মানে এরকম অবস্থাও কিন্তু হয়ে যায়। সামাজিকতার চিত্রের জায়গাটাতে এই সংকীর্ণতা কিন্তু আমাদের একেবারে গ্রামাঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে কিছুটা হলেও রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ বলুন। তারপর পরের দিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর আমি খুব ভয়ে আছি যে স্যার না জানি কি বলে, আবার এই টেনশনও করি না যে ইয়ে করছে, স্যার তো আমার হাতেই আছে, যেহেতু প্রাইভেট পড়ি স্যার হাতে না। তখন প্রাইভেটে যাওয়ার পর স্যার বলতেছে, কানা ধরে বলতেছে কি ব্যাপার আপনি লাইক হয়ে গেছেন, খুব বড় হয়ে গেছেন। আমি স্যার কি করছি, পরে তো বুঝছি, বোঝার পর আমি বলতেছি দেখেন স্যার আমি তো আর কোনো কিছু করি না, আর যদি প্রেম করার ইচ্ছা কারোর সাথে স্কুলে ফিল্ডের সামনেই তো দাঁড়ায় আমি কথা বলতে পারি, আর ওখানে তো আমি কথা বলছি, কিছু বলছি না। পরে স্যার বলতেছে দেখ এটা তো আমার কথা না, সবাই বলা বলি করতেছে। আমি স্যার আপনি কি বিশ্বাস করেন? পরে স্যার কয় দেখ তোরে তো খুব ভালো জানতাম। পরে স্যার আমাকে এটা বলে, দেখলি যা শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু এটা তারপরে কোনো বিচার টিচার হয় না, কিন্তু বিচার না হওয়া তো আশাবুল আমার সাথে খুব রাগ দেখায় যে তোর জন্য আমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে, এইসব কিছু বলতো। তখন আমি বলতাম আমি তো তোমাকে নিজের ইচ্ছাতে যাইতে বলি না। তখন আশাবুল আমার সাথে বলে যে তোর সাথে একবারে চিরজীবনের জন্য যোগাযোগ বন্ধ, আর মানে কোন সময় আশাবুলের কাছে তুই আইতে পারবি না। তখন আমি বলি দেখো আমি তোমার কাছে আসি না, তুমি বারবার আমাকে বলো ব্যাকআপ বলে তখন এই জনের কাছে ফোন দাও, ওই জনের কাছে ফোন দিয়ে বলো যে আমার কাছে দেওয়ার জন্য, এতে আমার কয় না আমি আর এসব করবো না। 7 দিন যায়, 7 দিন পর আবার আমার কাকির মোবাইলে ফোন দেয় আশরাফুল। তখন ফোন দেওয়ার পর আশরাফুল বলতেছে তুই কি আমার ভুলে গেছ? তখন আমি বলছি কি আসছো তুমি আমার সাথে অভিনয় করো, 2 দিন পরে আমার কষ্ট দাও, আমার কি কষ্ট লাগে না, আমি কি মানুষ না, এইসব বলতাম। বলার পরে ও বলতো যে না এবার আর সম্পর্কটা শেষ করবো না, এসব বলতো। আমি কাকিদের বাড়িতে থাকতাম, আমার এক ছোট বোন আছে ওর সাথে থাকতাম। তো কাকি বলছে কি তুই বিয়ের আগ পর্যন্ত এই মাইদার সাথে থাকবি। আমি বললাম আচ্ছা থাকবো। তখন এই মাইদার সাথে থাকি যে সারা রাত্র ওর সাথে কথা বলতাম ফোনে, সারা রাত্র কথা বলতাম। ওই পাশে কাকা শুনতো, শুনে কাকা লজ্জা কিছু বলতো না, বাস্তি বড় হয়েছে কি বলবো, বলতে গেলে তো কাকা নিজেই লজ্জা পাইবো। তো সারা রাত্র কথা বলার পরে ও দেখতাম আমার প্রতি অনেকটা আকর্ষণ, বলতেছে আমার ছাইরা কোনদিন যাইতো না অনেক। তারপর এইভাবে চলতে থাকার পর কাকির ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। সারা রাত্র কথা বলা, কাকির ব্যাটারি নষ্ট হয়ে যায়, কাকির ব্যাটারি নষ্ট হয়ে কথা বলতে বলতে সারা রাত। কাকির ব্যাটারি মানে কাকির মোবাইলের ব্যাটারি। ওকে আমরা এই জায়গাটিতে বলুন। তারপর মোবাইলের ব্যাটারিটা তখন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পরে মানে মামা মোবাইলটা নষ্ট হয়ে যায়। তো মামার ব্যাটারিটা ছিল আমার কাছে। তখন আমি বলি যে কাকি কারোর কাছে বললেন না ব্যাটারিটা আপনি দিয়ে দে, কাকি কারোর কাছে বলছে না, আবার আমার ব্যাটারিটা আমার আম্মা লুকিয়ে নিয়ে রাখছে, আমি জানতাম না ব্যাটারিটা যে নিছে। তারপর আমি ব্যাটারি বিছরাই, ব্যাটারি পাই না। আমার আবার একটা অভ্যাস কি, কেউ আমার কোন জিনিস ধরলে আমি সবকিছু ভাঙ গেলে, বুঝতে পেরেছি, প্রচন্ড রাগ লাগে না এসব কিছু। তারপর আমি যখন একটা গ্লাস ভাঙ গেলে, মানে একটা দিয়ে মাত্র শুরু করছি যে ভাঙবো সবগুলো, তখন মা বলতেছে যে ব্যাটারিটা আমি নিচ্ছি। তখন আমি বলছি ব্যাটারি দাও, তুই ব্যাটারি দিয়ে কি করবি, এটা বলে তুমি ব্যাটারি দাও। তখন মা ব্যাটারি দেয় না। তারপর কাকি ব্যাটারি খুঁজেছে, মা আবার শুনালে। আমার মা অনেক চালাক, দূরে থেকে একটা কথা বললে, মা ইশারা দিয়ে কোনো কথা বললে আমার মা বুঝে ফেলতো।
তো কাকি যে আমার কাছে বলছে, তো মা শুনছে, শোনার পর পরে মা গিয়ে আব্বার কাছে বলে দিছে। তারপর ব্যাটারিটা কাকির কাছে অবশ্যই দিচ্ছে, দেওয়ার পরে কাকির ব্যাটারি তো একেবারে নষ্ট। তারপর আব্বা আমাকে কোনো কিছু বলছেন, আব্বা বলছে ওর কাছে আর কোনো মোবাইল দেওয়া যাবে না। তখন আমি আর কার মোবাইল দিয়ে যোগাযোগ করব, তখন আবার কাকির মোবাইল দিয়ে ওই দিনই কথা বলি যে লাস্ট আশাফুলের সাথে, দেখো মা বাবা সবাই যাই না ফেলছে, আমার অনেক টর্চার হবে, তোমার সাথে আমি পরে কথা বলবো। তখন এটা আবার মা পিছন থেকে শুনে তারপর মা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আশাফুলের আবার ফোন দেয় বলতেছে, দেখ বাবা এসব করা ঠিক না, তোরা ভাই বোনই থাক, কোনো সম্পর্কের দরকার। তখন আশাফুল কি বলে, আশাফুল বলে যে কাকি আমি লিজার অনেক বুঝাই, আমার সাথে রিলেশন হাত লেগে, লিজা ইচ্ছা কিন্তু বাবা এটা করছে। মানে আপনার মার সামনে সে নিজেকে প্রিটেন্ড করে এভাবে যে দোষ আপনার, তার কোনো দোষ নেই। ওকে। তারপর কি হয়, মা বলে হ্যাঁ নিয়ে করছে তোরে নাকি, হ্যাঁ অনেক বুঝায়, হ্যান তেন তুই বুঝস না। তখন আমার খুব কষ্ট লাগে, খুবই স্বাভাবিক। তখন আমি বলি কি ওর সাথে আর কথা বলবো না, প্রতিজ্ঞা করি না আবার কিছুটা করিও। আচ্ছা। তারপর একদিন ওর নাম্বারটা মুখস্থ ছিল আমার, কিন্তু কার নাম্বারটা আমার মনে আসতেছে না। তখন ওই নাম্বারে আমি একটা মিস কল দিই, ফোন ব্যাক করার পর আমি সালাম দিয়ে বলি যে কে করা করতেছে, আমি আশরাফুল, আপনি কে? তখন তো আমি পুরোপুরি শিওর যে এটা আশরাফুল, ফোনটা কাটা দেওয়ার পর ও বারবার ফোন দিত। তখন আমি বলছি যে তুমি বারবার ফোন দিতেছো কেন? আমি যে মনছে হ্যাঁ তুমি আর ফোন দিও না। যখন তুমি বলছি যে পুরোপুরি শিওর হয়েছে যে এটা লিজা। তারপর বিকালে আমার মার নাম্বারে ফোন দিয়ে বলে যে আমি তো ঠিকই আছে, আপনার মেয়ে তো ভালো না, আপনার মেয়ে তো আমার ফোন দিছে। তখন মা কি করবে, ওকে তো আর কোনো কিছু বলতে পারে না, আমাকে বকাঝোকা করে। পরে যা কিভাবে গেল, যাওয়ার পরে ওর বোনের বিয়ে মার্চের 19 তারিখে 2011 সাল আর কি, কিন্তু বিয়ে আমাদের ব্রেকআপটা হয় 11 তারিখে। তখন ওর সাথে তো আমার আর কথা হয় না, অনেকটা কষ্টে আছি, কতদিন ধরে কথা বলতেছি না, সপ্তাহখানি ধরে। তারপর ওর বোনের গায়ে হলোতে মানছুরা, তারপর ওর একটা খালাতো বোন চাচাতো বোন পাঠায় আমাকে নেওয়ার জন্য। যেদিন গায়ে হলো ওর বোনের, ওই দিন মা আমাকে খুব মারে, মানে মানছুরা আমার কাছে আসে, আসার পর বলে যে লিজা এমন ওর বিয়ে থেকে আমি যাবো। আর আমাকে যা তুই যাবে না, তারপরে তো তোর একটা অনুমতি আছে না, আমাকে যা, মানে শুধু এই কথাটা বলার জন্য আসছে। তখন মা এটা দেখা ও যখন চলে যাওয়ার পর ওর সাথে আমি আধা ঘন্টা কথা বলি, মা বলে 3 ঘন্টা কথা বলি। এ নিয়ে মা আমাকে বাঁশ দিয়ে বাইরে ওকে মানে খুব মারে। পরে একরাম যে মামা, ও বলে ও মার সাথে মিলে গেছে, মার সাথে মিলে নানান কথা বলতেছে। পরে আমি বলি যে দেখ একরাম তুই তো আমার ভাগ করে দিস, এখন তুই এইসব করতেছ। তখন আর কিছু বলে না। তখন আমার আবার একটা অভ্যাসী, যদি কেউ আমাকে টাচ করে না, মায়ের দূর করে, আমার জ্বর আসে। তখন আমার জ্বর আসে, এই পরে ও সন্ধ্যার সময় আসা বলে 3টা মেয়েকে পাঠানোর পরে আমি জ্বরে শুয়ে রয়েছি, মানে উঠতে পারতেছি না, এরকম জ্বর আসে মায়ের এরিয়ায়। মা আবার কাকিদের বাড়িতে ছিল, তখন ওরা আসার পরে আমি বলছি দেখ মঞ্জুরা আসে, বলি যে আমি আসতে পারবো না, তুই যে সকালে আসছিস এই জন্য মা আমাকে মাইন্ড করে। মা বলে যে তুই নাকি আমার খবর আনা করিস, এই জন্য মা আমাকে খুব মারছে, তোরা যাইকা। তারপর 1 সপ্তাহ পরে ও আমার ফোন দেয়, আশরাফুল তুই আমার ভুল লাগেছে এটা সেটা। আমি কই না, আমি যেহেতু রিলেশনটা করছি, তুমি এটার মাঝে তোমার কোনো হাত নয়, তাহলে তোমার সাথে আমার রিলেশন রেখা কি দরকার। তখন বলে অনেক ভুল করছি, আর ভুল হবে না, এইভাবে বলে এইসব। তারপর আবার আশরাফুল এক কাজ করে, এর মাঝে দেখ ওই যে ওর কাছে যে আমি যে সব SMS পাঠাইছি, ওইসব মার কাছে বলে যে আপনার মেয়ে খারাপ SMS পাঠাইছে, কিন্তু আমি কোনো খারাপ SMS পাঠাইছি না। ওর একটা হুফু আছে, আমার ফোন দিয়ে গালাগাল করে। তো গালাগাল এত কিছু হচ্ছে আপনাদের মধ্যে, আশরাফুল মাঝে মাঝে এই জিনিসটা করছে, আপনি তারপর কেন আশরাফুলের সঙ্গে কথা বলছেন? কেন আশরাফুল, মানে আপনি আশরাফুলের প্রতি দুর্বল ছিলেন? অনেক দুর্বল ছিলাম, অনেক পাগল ছিলাম, মানে যত কিছু করুক না কেন এই অপরাধগুলো চোখে পড়তো না। দিস আলটিমেটলি হ্যাপেন। প্রিয় শ্রোতা, আমাদের এই জায়গাটা থেকে না আমরা জাস্টিফাই করলে হয়তো চিন্তা করবো যে বারবার এরকম অন্যায় করছে, তারপরও কেন ওই জায়গাটায় গিয়ে ওকে সারেন্ডার করতে হবে। কিন্তু মন এমন ভাবেই দুর্বল, এবং প্রেমে পড়লে এটা হয়, যারা প্রেমে পড়েছেন তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা জায়গা থেকে জানেন। দিস হ্যাপেন বিকজ হয়ে যায় জিনিসটা। যতই আপনি দূরে সরাতে চাবেন তাকে, যতই অন্যায় আচরণ করবেন, সেই অন্যায় আচরণগুলো চোখে পড়বে না যদি সে আপনাকে লাভ করে থাকে, যেটা আমাদের লিজার ক্ষেত্রে হচ্ছিল। আর বয়সটা তো অনেক বেশি কম, সেই সময় একেবারে অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে। বলুন তারপর যা কিভাবে যায়, যাওয়ার পরে তো ও আমার সাথে যোগাযোগ করে। তখন আমি বলি দেখো এইরকম সম্পর্ক রেখা কোনো লাভ টাভ নাই, তুমি আমার বকাঝকা করো, আমি তোমার কোনো কিছু বলতে পারি। কলিজা তুই অনেক ভালো, তোর মনটা অনেক ভালো, আমি এই যে বকাঝকা করি তুই আমার কাছ থেকে দূরে সরস না। তারপর কি আর রাগারাগি হতো। তখন আমি কি করি, একদিন আশাফুল রাত্রে ফোন দিতাম, ফোন দেওয়ার পর ওর মালিক রিসিভ করা, ওর মালিক আমার সাথে অনেক কথা বলার পর ওর মালিক আবার কথাগুলো রেকর্ডিং করে রাখা আশাফুলের শোনা যায়, তুই সারা রাত কথা বলিস মেয়ে লিজার সাথে, লিজা আমার ফোন দিয়ে এসব বলছে। তো ওর মালিক আমার জিজ্ঞাসা করে যে আশাফুল কতটা ভালো। তখন আমি বলছি যে আটলান্টিক মহাসাগরের আয়তন জানেন কতটুকু? তখন উনি বলতেছে আমি তো যাই না। আমি এর চেয়ে দ্বিগুণ ভালোবাসি।
বাবা, তারপর কি ওর মালিকা একটু বকাঝকা করার পর ও আবার ফোন দেয়, আমার ফোন দিয়ে বলতেছে খুব রাগারাগি দেখার মাঝে করি। তখন ওই সময় আমার মাকে দেখি আমার চাচার সাথে এক বিছানায়। তখনই মানে আমার অনেকটা কষ্ট লাগছে, কিরকম আশাফুলে আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে। তারপরে কিরকম আশাফুল আবার মার কাছে ফোন দিয়ে বলতেছে যে কাকি আপনার মেয়ে তো লিজা তো ইয়ে করছে, আমার মালিকের কাছে ফোন দিয়ে অনেক কিছু বলছে, আমার মালিক তো আমার বকাঝকা করছে, আপনি মেয়ের সামলান। তখন মা আমাকে অনেক কিছু বলার পর তো মা মনে হয় আমার যার সাথে আর কি তার সাথে মনে কিছুটা রাগারাগি, তার সাথে যদি রাগারাগি থাকতো আমার মা সবার সাথে ফ্যামিলি সবার সাথে রাগারাগি করতো। কিরকম মারে কোনো প্রশ্ন করলে মা কিরকম জানি আনসারতে ভাল লাগতো না আমার কাছে। তখন বলি মা এরকম করে কেন? পরে রাত্রে কি করতো, আমি যে পাশে থাকতাম ওই পাশে আমি থাকতাম, আমার ছোট বোন থাকতো আমার সাথে, তার মার সাথে শুধু আমার লাস্টে যে ছোট বোনটা ওটা থাকতো। আর নিচে যে আমরা ফ্লোর করা ঘর আর কি, ফ্লোরের মাঝে গরম তো জুলাই মাসে, ওই সময় এই গরমের মাঝে আমার মামা আর আমার ছোট ভাই খাট থাকতো নিচে শুয়ে। তারপর আমি বলছি যে মা আমার কাছে তো বালিশ নাই, পর মা বলতেছে এই বাস্তায় বালিশ নেই। তো মা তো আর ভাবছে না যে আমি যে বিছানা মশারি সাইড করে দেখবো যে সাথে কি আছে না আছে। মা কি করতো মানে মশারি তো টাঙ্গাতে আর উপরে একটা পর্দা দিয়ে বিছানার চাদর দিয়ে রাখতো, সবসময় দিয়ে রাখতো। আমি তো আর ভাবতাম না এর মাঝে কি আছে। তখন আমি যাই গিয়ে বলি মা বালিশ দিয়ে বললে আমি চাদরটা সরে ফেলে না, আমি তো দেখে একেবারে অবাক যে আমার মা এরকম কিভাবে যাবো। আমি বলছি তখন আমার কাছে আমি আমার বাবার কিসের এত অভাব, এটা করার কারণ কি? তখন আমি মাকে বলি ওটা কে? তখন মা বলে তুই বালিশটা দোহের পাশে। আমি বলতেছি আমি কাকা এখানে কেন? তখন মা বলতেছে যে আসছি, কিসের জন্য আসছি এটা নিয়ে মার সাথে আমার অনেক কথা কাটাকাটি। তখন মাকে আমি বলি তুই আমার মা না, তুই মা নামের কলঙ্ক। এই ছোট থেকে বড় হয়েছি কোনোদিন তুই বলছি না, এই একটা কারণ মানে আমি তুই বলছি। তুই বলার পর ওই পাশে আমি খুব কান্না করার পর আমার মামা বলতেছে তুই কিসের জন্য কাঁদতেছিস? তখন আমি বলি দেখ তোর বোনের সাথে কে। আমার মামা বলতেছে আমি জানি কে। তেমন এটা সবাই জানতো কিন্তু সবাই লুকিয়ে রাখতো। তখন আমার অনেক দূর সময় যায় কিরকম ওই দিন রাতে আমি ফাঁস নিই। কি না আপনি ফাঁস নিই কেন? ফাঁস নি কেন? মার ইয়াতে ব্যবহারেতে মামা ঘুমিয়ে পড়ছে, মামা যায় না। ফাঁস নেওয়ার পর মৃত্যুর যন্ত্রণা আমি বুঝছি। অতটা ইয়া পড়ে না, মানে দড়িটা ভাগ্য করে আর কি, দড়িটা চিরা পড়ার পর আমার গলায় একটা দাগ পড়ে যায়। তখন আমি করে উঠি, তখন আমি খুব কান্না করি। তখন এই যন্ত্রণার মাঝে কি ঘুম আসে? ঘুম তো আসে না। তখন আমি শুয়ে থাকি, মামা আমার মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর এইভাবে মার সাথে আমি 15 দিন কথা বলি না, বলি এই মার হাতে রান্না খাবো না। তারপর 3 দিন আমি না খেয়ে থাকি। আর যদি আমার মনে যত কষ্ট থাক না সবার সাথে আমি হাসি খুশি কথা বলতাম, মানে কারোর মনের ইয়াটা বুঝাইতাম না যে আমার ফ্যামিলিতে এইসব আছে বুঝাইতাম না। কারণ বুঝালে তো আমারই লজ্জা, আমাকে নিয়ে তো হাসি তামাশা করবে মানুষ। পরে তো আমার হাতে রান্না খায়। কিন্তু 3 দিনের দিন আবার এক কাজ করে, আমার স্কুল থেকে স্যার আমার বান্ধবীদেরকে পাঠায় যে লিজা কেন আসে না। কি হয়েছে? তো বান্ধবীর কাছে গিয়ে এইসব সমস্যার কথা বলা যায়, আর বান্ধবীর কাছে বলি না বলার পর পরে স্কুলে যায়। তারপর ঈদ আসে, ঈদের মাঝে আসলে বলতেছে এই ব্যাকআপের পরও আবার ফোন দিয়ে কথা বলে আমার সাথে। সে বলতেছে লিজা তুই আমার কি দিবি? আমি বলছি তুমি আমার কি দিবা? তুই আগে দে, তারপর আমি তোর দিব একটা সুপিস কিনে উপহার। তারপরে ও আমাকে কোনো কিছু দেয় না, কার কাছে আশরাফুল করে এটা। আশরাফুল কোনো কিছু দেয় না। তারপর ঈদের কদিন পর ও আমার কাছে টাকা চায়। এর আগে কিন্তু 100 টাকা নেয়, নিয়ে আবার দিয়া দেয়। তো আমি তো ভাবছি টাকা নিচ্ছে দিবে, তার 500 টাকা নেয় আমার কাছ থেকে। একটা মেয়ে আছে আমার এলাকারই, তখন ওর হাতে 500 টাকা নেয়। নেওয়ার পরে তখন ও বলতেছে এই টাকাটা আমি লিজার বিয়েতে দিব, বিয়েতে 500 টাকা দিয়ে নিমন্ত্রণ খাইতে আসবো। করার পরে 500 টাকা পরে আর দেয় না। আমিও আর টাকাটা আনতে চাই না, কেন আনবো? ভালোবাসা মানুষের টাকা দিয়ে এটাকে আনার জন্য। তো আমার ফ্যামিলিতে অনেক টর্চার করতো, কিরকম কারো বাড়িতে যাইতে দেওয়াটা পছন্দ করতো না। তখন রোজাইদের পর থেকে মাঝে মাঝে মারতো, কোন একটা উচিলে নিয়ে মারতো। মানে দিন আসলো আমার বাবা মা এরকম বান্ধবীদের সামনে বান্ধবীরা চলে গেলে তো মানে আশরাফুলের হয়ে গোয়েন্দাগিরি করতে আসছে এরকম একটা ব্যাপার, এইভাবে সন্দেহ করতে থেকে। তখন কি করে আমার একটা ফুজুরের কাছ থেকে একটা মাটির পাতিলা ঠুলি, যেটা ওকে বলে, ঠুলি দিয়ে কি করে পানি আনে গাং থেকে, মানে 6 গাঙ্গের মুখ বলে, সেটা নদী আর কি, মুখ থেকে আমার আব্বা আপনাকে ওখান থেকে সরানোর জন্য ওখান থেকে কবিরাজি করে সরাবে। হ্যাঁ, তারপর তখন আমি যখন হুজুরটা আসে, আমি সকালে পাবেটে যাবো আর কি, তখন আব্বা বলতেছে যে তুই একটু পাবেটে পরে আমি কিসের জন্য? হুজুর আসছে না। তো হুজুর কিসের জন্য আসছে? তখন আমি তো কিছুটা টের পাইছি। তখন আমি লুকিয়ে কাকিদের বাড়ির দিক দিয়ে যাইতে চাই, তখনই আমার ছোট বোন দিয়ে ডাকে, বলে যে তোর আব্বা ডাকতেছে। তখন যাওয়ার পর বলতেছে 3 বার পানি ডাব খা, 7 দিন খাইতে হবে। তখন আমি কেরি মানে
একবার তো দেখায় খাওয়া লাগবে, তখন আমি একবার দেখায় খাই। তখন গিয়ে স্কুলে যাই, গিয়ে রিনা মেয়েটা আমি ওর কাছে বলি, দেখা আমার বাবা কিরকম অবিশ্বাস করে, কবিরাজ এরিয়াতে যাইতেছে আশাফুলের সাথে। হে কি করে যে এক কাজ কর, তুই এই পাতিলা পানি গুলো ফালাই দিয়া নতুন করে পানি রাখাই সেরা পরে তুই পানিটা 7 দিন খাইস। তখন আমিও ওর কথা মতো এটা করি। আবার এই যে হুজুর কাছে পানি পড়া দিছে, হুজুর আবার বুঝা ফালায়, তখন ওই হুজুরের কাছে মায়েরা নিয়ে যায়, মানে যাওয়ার পর হুজুরের সামনে গিয়ে কোনো কথা বলি না। হুজুর শুধু বলছে যে আমার শুধু এক নজর দেখবে। পরে বুঝি একটা তাবিজ দিচ্ছে, তাবিজ দেওয়ার পর বাড়িতে আসছি, বাড়িতে পরে বলতেছে মা যে তাবিজটা দিয়ে হাতে। তখন দিতে চাই না, বাবা আমাকে 2টা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে তারপর তাবিজটা দেয়। তখন আমি রিনার কাছে গিয়ে কোনো সমস্যা বললে, রিনা আমার ছোট কিন্তু ওর কাছ থেকে পরামর্শ নিতাম। রিনাকে বলতেছে কি কর, দেখ তাবিজের মধ্যে কি আছে ফালাই দিয়ে শুধু মোম দিয়ে রাখ। তো আমি তাবিজের ভিতর থেকে ফালাই দিয়া শুধু মোম দিয়ে রাখতাম। তো আমার বাবা তো ভাবতো তাবিজ আছে, তারপর আমার কোনো পরিবর্তন পাইতো না। তখন আমার বাবা বলে এইসব কবিরাজ টবিরাজ বিশ্বাস করি। তারপর এর মাঝে আশাফুল আমার সাথে মানে 200 টাকা খুঁজতো, আশাফুলের টাকা দিতাম। আমার আব্বা প্রতি সপ্তাহে আমার টিফিনের টাকা দিত, ওই টাকাটা আমি খেতাম, আর আমার মা যে টাকাটা দিত ওই টাকাটা থাকতো, ওই টাকাটা আমি আশাফুলে দিয়ে দিতাম জমিয়ে। তারপর প্রাইভেট পড়তাম 250 টাকা মাসে, বাড়ি থেকে যেতাম 300 টাকা, তো এই 50 টাকা বাঁচতো, এমনি করে 5টা প্রাইভেট পড়তাম আমি, 250 টাকা প্রতি মাসে হতো। এইভাবে আশাফুলে আমি টাকা দিই। ওকে ওকে, প্রিয় শ্রোতা এখানে লক্ষ্য রাখবেন যে 250 টাকা হয়তো কোনো টাকাই না, কিন্তু ওর জন্য, ওর ভালোবাসার জায়গা থেকে 250 টাকা কিন্তু অনেক টাকা। এটাকে ভালোবাসার চোখ দিয়ে দেখলে কিন্তু অনেক টাকা। ওকে, তারপর আমার এসএসসি পরীক্ষা কাছে যায়, তারপর আমি টেস্ট পরীক্ষা দিই, 3 বিষয়ে ক্রস যায় আমার, মানে পারিবারিক এইসব সমস্যা প্লাস আশরাফুলের সাথে সমস্যা সবকিছু মিলিয়ে আপনার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়, তাই তো? তারপর যেভাবে 3 বিষয়ে ক্রস যাওয়ার পর এসএসসি পরীক্ষা কাছে আইছে, তারপর প্রাইভেট পড়ি, এভাবে দিন কাটতেছে। এসএসসি পরীক্ষা যেদিন প্রথম তো আশাফুলের কাছ থেকে আমি দোয়া চাই, আশাফুল বলতেছে আমার কাছ থেকে কি চাও? আমি তোমার কাছ থেকে আমি কিছু চাই না, আমার শুধু দোয়া করো। তো এসএসসি পরীক্ষার মধ্যে আমার ওই যে আশাফুলের ব্যাপারটা নিয়ে অনেক টর্চার করতো, যে আমি এখনো আছি। তখন আমি অস্বীকার যেতাম যে আমি নাই, কিন্তু কোনো পেত না ওরা। এসএসসি পরীক্ষাটা দিয়ে প্রথম পরীক্ষাটা বাংলা পরীক্ষাটা মোটামুটি সবারই খারাপ হয়। তো এই পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আমি একটু কাকিদার বাসায় যাই। তো আমি বাড়িতে যাওয়ার পর একটু পরে আব্বা বাড়িতে আসা বলতেছে লিজা কোথায়? তো বলতেছে লিজা কাকিরা এনে গেছে। পরে নিয়ে আসে, সবাই বলতেছে তোর পরীক্ষা কোনো খবর আছে? বললে আমার আব্বা মারে, মানে আব্বার ডাক্তার আশাফুলের নিয়ে, কিন্তু পরীক্ষা একটা উসিলা দিয়ে মারতো আর কি। তখন আমি বলতেছি তুমি আমার একটা পরীক্ষা, আজকে তুমি আমার মারছো, যদি আমার পরীক্ষা কোনো খারাপ হয় দায়িত্ব তো থাকবে তোমরা। তখন এইভাবে যাওয়ার পর আমার যে অঙ্ক পরীক্ষা, এর আগের দিনে আমি আশাফুলের ফোন দিই, আশাফুল আমার সাথে শুধু রাগ দেখা। তখন আমি বলি দেখো অন্য সব পরীক্ষার মাঝে আমার সাথে রাগ দেখো, এটা একটা অঙ্ক পরীক্ষা, এটা বানানোর বিষয় না, রাগ দেখা। তখন ও রাগ দেখা। তখন আমি বলি দেখো তুমি লেখাপড়া করছো না, লেখাপড়ার মর্ম বুঝবা কি কইরা? আমার লেখাপড়া করতে তো তুমি কি চাও না আমি লেখাপড়া করি? হ্যাঁ আমি চাই তুই লেখাপড়া করিস। তারপর সব পরীক্ষা দিস। এর মাঝে আমি আবার আশাফুলের সাথে রাত্রে একদিন দেখা করি। আশাফুল তুই আমাকে সত্যি ভালোবাসি তাহলে আচ্ছা দেখা করতো, তো রাত্রে দেখা করি। কিন্তু রাত্রে দেখা করার মাঝে আমাদের মধ্যে কিছু হইতো না, শুধু হাতে ধরতো, মানে বিশ্বাস, মানে আমার বিশ্বাস করার জন্য, বুঝছেন? তো জানুয়ারি মাসে 3 দিন দেখা করি, পরে ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা, এর মাঝে 2 দিন দেখা করি। ওই যে আমার মার সাথে যে কাকার সম্পর্ক, ওই কাকা আমাকে নিয়ে অনেক এলাকায় অনেক কিছু বললাম রটায়, মানে ঝগড়ার মাঝে ওর সাথে দেখা করে যে আসা হলো অনেক তো ঝগড়া হইতেছে, তুমি আমার সাথে দেখা করো। মানে ফাইনালি হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো যে ও আমাকে চাই কিনা। তখন ফেব্রুয়ারি 19 তারিখে আমার সাথে দেখা করে 2012 সালে রাত্রে। আমি বলি দেখো আসা হল ভাই, আগে পরে যা কিছু হয়েছে না হয়েছে এইসব কিছু বাদ, তুমি আমার কাছে একটা ফাইনালি একটা কথা বলে যে তুমি আমাকে চাও কিনা। আর বলতেছে হ্যাঁ চাই। আমি বিশ্বাস হয়, তখন আমার মাথায় হাত রাখে। ওকে ওকে, আমি তোর চাইলে বিশ্বাস, তখন আমি হাতটা জ্যাংলা দিয়ে ফালাই দিই। আমি বলতে দেখো এখন আমি তোমার কাছে দেখে নিব আমার এই কথাটা কইছো, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে কিছু করার না, যদি না চাইতাম এত রাতে তোর সাথে দেখা করতাম না, 11টা বাজে ওই সময় রাতে। তারপর বলার পর আমি বিশ্বাস করি, মনে হয় সত্যি বলবে যেহেতু মাথা শপথ করছে। তারপর পরীক্ষা যখন তো শেষ হবে, আমার বাবা বলতেছে আমাকে আমার কাকার বাসায় নিয়ে দিয়েছে। তখন বলি যে আমি যাবো না। এটা বলার পর বাবার আগের মাথায় কি করে, খাট আছে না, খাটের ছাইনি দিয়ে কাঠ বাইরে আমার ভাঙে, অনেক মারে, মানে পায়ে মানে 5-6টা আঙ্গুলে নষ্ট হয়ে যায় আর কি। পরে তখন আমি জিদ ধরে বলি যদি আমি কাকার বাসায় যাই না, ওখান থেকে নানার বাসায় চলে যাবো, গিয়ে আর বাড়িতে আসবো না। তখন যাই, আসার পর এই যেহেতু আমি 1.5 মাস কাকার এখানে থাকি, নানুর এখানে থাকি, আন্টির এখানে থাকি, থাকার পর 1.5 মাসে আমার বাবার সাথে কথা বলি। আমার বাবা ফোন করে আমাকে বিশ্রাইতো, কিন্তু আমি কথা বলতাম না। আমার অনেক রাগ যে বাবা মানুষের কথা শুনে আমাকে মারে। তারপর বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি কাপড় চোপড় সব ঢাকা রাখা যায়, রেখে তখন বাড়িতে যাই। নানার সাথে বাড়িতে যাওয়ার পর আশাগুলো দেখে আর ঢাকা আসতে মনে যায় না, ওর প্রতি যেরকম আবার নতুন করে গেছে।
তো তারপর আমি আবার ঢাকা থেকে একটা সুপিস নিই, আশা বলি যেন একটা উপহার নিয়ে আসা বলে নিয়ে যে আসা বলবে আমি তোমার জন্য আনছি। 15 দিন পরে রেজাল্ট দেয়, অঙ্কে আমার ক্রস যাওয়ার পরে আশা বলে অনেক অপমান করে আমাকে, মানে এসএসসি তে ফেল করেন যে তুই আর কোনোদিন পাস করতে পারেন, এসএসসি তে ফেল করেন আপনি, ম্যাট্রিক ফেল করেন। সকল বলতেছে তুই জীবনও পাস করতে পারবি না, ওই কথা শুধু বলে না, আরো অনেক ভাষায় গালাগাল করে, বলার মতো না। তখন আমি বলি দেখো এই লিজের সামনে তোমার অঙ্কে প্লাস পাই দেখাই দিব, এটা বলছি। তখন অনেক জিদ ধরে অঙ্ক করতাম, আর আমার একটা চ্যালেঞ্জ ছিল কি অঙ্কে যদি প্লাস আছে তাহলে আশাফুলকে ভুলে যাব। এই 7 মাসে আমি আশাফুলের সাথে কোনো যোগাযোগ রাখছি না। তখন আমি সারা রাত জেগে অঙ্ক করতাম, অঙ্ক করতে করতে ফজর আজান দিলাইতো। পরের বার অঙ্কে প্লাস উঠার পরে রেজাল্টের পরে সবার বাড়িতে মিষ্টি দিয়ে, তো রাস্তা দিয়ে নিতেছে, পরে কার জন্য মিষ্টি নিতেছে আমার ছোট বোন যে কলিজাফানা পাস করছে, কি আসলে আমি জানি না। তখন আশা বলে আমাদের নাম্বারে ফোন দেওয়ার পর আমার সাথে কথা হওয়ার পর বলতেছে আমার মিষ্টি কোথায়, এসব বলার পর আমি বলি তোমার কিসের মিষ্টি, আমি তো বলছি যদি অঙ্কে আমার প্লাস আছে তোমার বুঝলে দাম, তাহলে কি তোমার বুঝলে যায় পারবি, আমার কাছে আমি চেষ্টা করবো, যদি পারি তাহলে তো পারলাম, না পারলে তো কিছু করেন না। তখন এর মাঝে কি হয় যে একদিন রাত্রে আমি ঘর থেকে বাইরে আশাফুলের ফোন দেওয়ার পরে আশাফুল বলতেছে বাজার আছে, আমি বলতে বাজার ভালো, ওই যে কাকার সাথে আমার মার সম্পর্ক, ওই কাকা গাছের উপরে থেকে আমার পাহারা দিত, কেন জানি আমার প্রতি ওর অনেক ওর বোন একটা অনেক কাহিনী করে এলাকায় বিয়ে হয়, তখন এটার মাঝে নাকি আমার বাবা জড়িত ছিল কিছুটা, আমার বাবা নাকি সাহায্য করছে ওদের সাথে মিল্লা, মানে বাড়ির সাথে সত্যতা করতে। তখন থেকে আমার কাকার জিত আমার সাথে, তখন থেকে বলছে যে ইসাকের জি কিভাবে বিয়ে দেয় কিভাবে করে দেখা দিব। তো বুঝলাম না আপনার কাকা কি চাইতো, কারণ ওই যে আমার কাকার এক বোন আর কি, মানে বুঝতে পেরেছি সেটা, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য কি ছিল মানে ওর বোনের নিয়ে যেহেতু আমার বাবা কিছু কাহিনী করছে, মানে আমার নিয়ে কিছু কাহিনী, কি কাহিনী করবে সে, বদলাম তুলবে অনেক কিছু এসে। গাছের উপরে থাকতো কেন? আমাকে পাহারা দিত, মানে আমার কোনো অপরাধ পাই কিনা, তখন গাছের উপরে যে উঠছিল, মানে আমাদের ঘরের গাছ, তিনের মাঝে শব্দ হয়েছে। তখন আমি বলছি এত রাত্রে কিসের শব্দ, তখন আমি বলি কি আমাদের সাথে মানে আমার কাছে আসতো ভাই থাকতো, তখন আমি বলতাম আসতো দেখি বাইরে কি আছে, না লিজা তুই যা আমার ভয় করতেছে। তখন আমি রাত্রে 12টা বাজে তখন দরজা জুড়েই খুলি, আমার তো কোনো দুর্বলতা নাই এখানে, ওরা আমি বাইরে যাই কেউ দেখি না। তো যখন এই মোবাইলের লাইটটা অন করতে যাবো ওই সময় ঠাস কেটে থাপ্পড় মারে আমার কাকা, থাপ্পড় মারে আমার জীবন দুনিয়াটা একেবারে অন্ধকার, যে কি আমাকে থাপ্পড় মারে। তখন কাকা ঘরে এসে আমাকে মারে, খুব মারে। তখন মা ফিরাতে আসার পর আমি বলি তোর বস্ত্র আজকে আমার কাকা আমার মারতে আইসে। তখন মা আর কি বলবে কিছু বলে, কাকা মায়েরা যার পর ওই দিনও আবার ফাঁসনি, ওই দিন পাশ নেওয়ার পরও দাগ বসে, আমার গলাতে 2 বার মোট দাগ বসে। তারপর আমার কাকা কি করছে গিয়ে আমার আরেক কাকার কাছে গিয়ে বলে যে এমন আমি তো লিজার আশাফুলের সাথে পাইছি রাত্রে, পুরা গ্রাম রোডায় যে আমার নাকি আশাফুলের সাথে রাত্রে ধরছে। তো সবাই বলতেছে তো আশাফুলের সাথে ধরছে ভালো কথা, আমরা কেউ দেখাইলি না, তখন আর কিছু করতে পারে না অনেক। এই কথা শুনে আমার বাবা কি করে জানেন, অনেক টেনশনে পড়ে, আমার বাবার হার্ট অনেক দুর্বল, আমার বাবা ব্রেন স্ট্রোক করে। তখন আমার বাবা ঠিকই বিশ্বাস করে যে আমার সাথে আশাফুল ছিল, কিন্তু আসলে আমার সাথে আশাফুল ছিল। তখন ব্রেন স্ট্রোক করার পর আমি আশাফুলের ফোন দিয়েছি, আমার বাবা তো স্ট্রোক করছে, তুমি আমার সাথে শেষ রাত্রে দেখা করবা। তখন দেখা করো, তখন সবাই বলে যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে পারে। আমি সব কথা কিভাবে ক্লিয়ার বুঝতে পারছেন, আশাফুলকে কি বলেন স্পষ্ট করে বলেন, তুমি আমার সাথে একটু লাস্ট দেখা করো, শেষ ভাবছি দেখা করবো না। আমি আজকে তো আমার আব্বা স্ট্রোক করছে। তখন বলতেছে এখন কি অবস্থা, আমি ভালো। তখন বলতেছে দেখা করবে না। তারপর আমি বলি যে দেখা করে, তারপর দেখা করি। ওর বন্ধুরা বলতেছে আপনি ফিজিক্যাল রিলেশন করেন। তখন 2-1টা ছেলে ফিজিক্যাল রিলেশন কোনো সময় বলতে পারবে না একটা মেয়ের, এটা ওর বন্ধুরা ওকে বলেছে, আমাকে বলতো। আমি ওর বন্ধুদের সাথে কান্নাকাটি করতাম, তো ওর বন্ধুরা আমাকে এইসব কথা বলতো। আচ্ছা, ওর বন্ধুরা আপনাকে এটা বলতো যে আপনি আশরাফুলের সাথে এই ধরনের সম্পর্ক করেন, তাহলে আশরাফুল আপনাকে কোনোদিন বলতে পারবেন, এটা বলতো। এটা বলার পর তখন আমি যাই, তারপর নিয়ে যাওয়ার আপনি টার্গেট করেন যে এই কাজটা আমি করবো, তারপর আপনি আশরাফুলকে পেতে চাই, আশরাফুলকে চাই। কারণ তারপর ওর সাথে এই ধরনের কোন সম্পর্ক হয় নাই। তারপর ও বলতেছে তুই বাড়ি ফিরে, তখন আমি বাড়ি আসি। মানে ওকে আপনি প্রস্তাব করেছিলেন এটা করার পরে ওকে বলে যায়, তারপর ও বলে যায় দেখ তোর এরকম কোনো ক্ষতি করে আমার দরকার। মানে ওকে আপনি আগে থেকে বলেছিলেন? আগে থেকে বলছি। তখন ও আমাকে প্রায় পরীক্ষা করতো এই বিষয়ে। তখন তখন পরের বার বাস করার পর কলেজে ভর্তি। আমার আব্বাও ভালো হওয়ার মাঝে, কিন্তু ভালো হওয়ার মাঝেও একটা দিন অনেক খারাপ লাগে যে আমার আব্বা এতদিন অসুস্থ ছিল, পরে আর আশাফুল ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে তোর বাবার কি অবস্থা। আমার খুব কষ্ট লাগছে, কিন্তু আমার বাবা আমার টেনশনে স্ট্রোক করে না, আমার মার বিষয়টা মোটামুটি জানতো। হয়েছে সবাই এলাকার সবাই দায়ী করছে যে আমার কারণে নাকি আমার বাবা স্ট্রোক করছে, মানে কি করতো। তার এইভাবে যেতে চলে যাওয়ার পর আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে
আশাফুল নামের অভিশাপটা আমার কাছ থেকে দুই আনা আল্লাহ। তারপর কি হয়, আরিফের সাথে রোজা থেকে কথা হয়, যে কোনো ভাবে এক প্রকারে ফোনের মাধ্যমে কথা হয়। দেখতাম আরিফ আমার অনেক কিছু খেয়াল করতো, মানে সব দিক দিয়ে আরিফ খেয়াল করতো, মানে আরিফ অনেক পাগল। আরিফটাকে আমাদের এলাকায় আমার চাচাতো ভাই। ওকে আপনাকে আগে থেকে নক করতো, ডিস্টার্ব আগে থেকে নক করতো না, এনে তো ফোনের মাধ্যমে পরিচয় হইতে হইতে মানে রিলেশন হয়েছে আমাদের মাঝে। আশরাফুল থাকা অবস্থায় রিলেশন হয়ে যায়? আশাফুলের সাথে মাঝে মাঝে কথা বলতাম। তখন আমি পরের বার পরীক্ষা পাশ করার পর মোবাইল হাতে নিই। জানেন আপনি আশরাফুলের জন্য এত পাগল, আমরা এতক্ষণ ধরে আবিষ্কার করলাম, আপনি আরিফের কাছে কেন গেলেন? কেন আরিফের কাছে গেছি, আশাফুল আমার কাছে ফোন দেয় একদিন। ফোন দেওয়া বলে আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু বলে, যে আমার মার ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলে। বলার পর আমি বলি যে ও এখনই আমাকে এইসব কথা বলে, বউ না, তারপর যদি বউ হই দলিল করা থাকবো, তখন তো আমি ওর কাছে ছাইরে আসতে পারবো না, এখন তো প্রেমিকা জাস্ট আশা করতে পারবো। তখন আমি ওর কাছ থেকে দূরে সরে যাই। মানে আপনার ফ্যামিলি নিয়েও খোঁটা দিত, আপনার মার ব্যাপারগুলো নিয়ে, এবং সে কারণে আপনি আশরাফুলকে ছেড়ে দেন? ছেড়ে দিই। আরিফের সাথে রিলেশন হওয়ার পর প্রথম যেদিন ওর সাথে কথা বলি না, ফান করি, আমি সারা রাত্র কথা বলি, ফান করি। ফান করার পর ও বলতেছে যে ঘুরতে যাবা। আমি কই কিসের জন্য তোর সাথে ঘুরতে যাবো, আমি তো করতাম আরিফকে, ও আমাকে তুমি তুমি করতো ফোনে, মানে উল্টোটা হচ্ছে আরিফের সাথে। তখন আমি বলতাম যে তুই আমার সবসময় তুই তুই বলতি, এখন ফোনে তুমি তুমি, বউ লাগো না, এইসব ভাবে বলতো। তখন আমার মুখ দিয়ে আই লাভ ইউ আনায়, বললে মানে ঘুরতে যাওয়া স্বীকার করায়, কারণ আমি তো কথা দিয়ে কথা রাখি, এটা আমার ভালো গুণ। তখন আমি বলছি হ্যাঁ ঘুরতে যাবো। 14 তারিখে কলেজ খুলছে, খোলার পর ওর বোনের বাড়িতে যায়, তারা তো বোনের বাড়িতে। আরিফরা কোনো বোন না, ওরা 5 ভাই, ও 4 নাম্বারও। তারপর ও চাচাতো বোনের বাড়িতে যায়, যাওয়ার পরে ও বলতেছে তারপর আমি বলি যে দেখ আরিফ, আশাফুলের সাথে আমার এতদিন ইয়া ছিল, ওর সাথে যখন কোনো কিছু হয় না তোর কাছে আমি চাই না। তখন ও আমাকে অনেক জোর করে যে 2টা জিনিস চাই, দিতে হবে। আমি কি ওই তো ধরবার নয় তো এটা দিতে হবে। তখন আমি বলি না আমি দিতে পারবো না, এক রুমের ভিতরে আমরা। তখন আমাকে মিথ্যা কথা বললে লাভ নেই, এটা করে। আমি খুব কান্না করি, কান্না করলে ও আমার চোখের পানি মুছা দিত। ওকে আমার বিরক্ত তখন মনে হচ্ছিল, আবার ভালো লাগছিল। তারপর এক রুমের ভিতরে ছিলাম না, ওর বিয়ে দরজা লক করে চলে গেছিল বাইরে দিয়ে। তারপর ওর দুলাভাই আসছিল, দুলাভাই আসার পর দরজা খুলছে, খোলার পরে তখন আমি খুব কান্না করতেছি। তারপর এইভাবে আমরা কলেজে, তারপরও আরিফের ভালো লাগতো, মানে ও আমার খুব খেয়াল রাখতো, কিরকম বলতো যে ভালো করে খাওয়া দাওয়া করো, এটা সেটা করো, এইসব বলতো। মানে আব্বাস স্ট্রোক করার পর থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিতাম। প্রতিদিন সন্ধ্যার সময় ওর সাথে দেখা করতে যেতাম, আর আমি যা খেতাম সবকিছু ওকে দিয়ে খেতাম। একটা আপেল অর্ধেকটা দিয়ে খেতাম, কোনো কিছু ফল টল আনলে। বুঝতে পেরেছি যে আপনার সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে তার। তার প্রতি আমার অনেক মায়া হতো কেন জানি। আর প্রায় সময় ওদের বাড়িতে যেতাম আমি, তো বাড়িতে গিয়ে কথা বলতাম, বলাতে ওর মুখের দিকে তাকিয়ে শুধু কান্না আসতো। ভাবতাম যে আরিফ কেন তো ভালোবাসি, কি আছে ওর মাঝে। ও প্রায় সময় আমি কান্না করলেও আমার চোখের পানি জল মুছে যেত, আমার খুব ভালো লাগতো। যে আশা বলতো কখনো এটা করে নাই। তারপরে এভাবে চলতে চলতে থাকার পর ও আমাকে বলতেছে বিয়ে করবে যদি আমার 2 লাখ টাকা দেয়। আমি বলতাম না যে এটা দুষ্টামি করে বলে। তো তখন এইভাবে চলতে চলতে ইয়া করি, মানে এরকম একটা সম্পর্ক হয়ে যায় আমাদের মাঝে। এটা নভেম্বর 1 তারিখ রাত্রে। এরকম একটা সম্পর্ক মানে এক ধরনের অনৈতিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক হয়ে যায়। যাওয়ার পর রাত্রে মা ছিল না তো বাড়িতে, আমি গিয়ে দেখা করি। দেখা করার পর মানে মার জিদের বসে আমার মা এটা করতে পারে, আমি কেন করতে পারবো না, এই জিদ আমি সম্পর্কটা করি। মানে আপনার মার সাথে জিদ করে আপনি এটা করি যে আমার মা তো ভালো হয় না কেন, তা কিন্তু আমি আবার আমার মার সামনে দেখায় কিন্তু আমি দেখা করতে আসতাম, 2 দিনই দেখা করতে আসছি। আমার মা বাধা দেয় না, বাধা দেয় না। তখন আমি বলতাম দেখছো আমার মা কিরকম, মা আমাকে বাধা দেয় না। আমি চাইতাম, মনে মনে চাইতাম মা তুমি বাধা দাও, বাধা দাও। মনে মনে কেন চাইতেন? মা বাধা দিলে? মা বাধা দিলে তো, কারণ মা খারাপ বুঝলাম, কিন্তু মেয়েরা ওদের বই পথে যাওয়ার জন্য এটা আমার কাছে কষ্ট লাগতো, বুঝছেন। তখন এইভাবে যাই, দেখা করে প্রায় সময় ওদের বাড়িতে যেতাম, এইরকম সম্পর্কটা হতো। এভাবে আসা যাওয়ার মাঝে কি হয়, আমাদের বিয়ে নিয়ে কথা হয় আমার ফ্যামিলিতে। তো বিয়ে নিয়ে কথা হয়, তখন আমি বলি আমি একটা ছেলেকে পছন্দ করি, তোমরা 2 লাখ টাকা দিবা। তখন বলছে যে ছেলেটাকে, তখন আমি বলি ছেলেটা নরসিংদী, আমরা একই কলেজে পড়ি। প্রথমত রাজি হয় না, অনেক মারধর করে যে রাজি হইব না। তারপর আমি 4 দিন না খাই থাকি, আমি শোয়া থেকে 4 দিন উঠতে পারি না, মানে একবার উঠি আবার পড়া যায়, উঠতে গিয়ে আবার পড়া যায়। তখন আমার দাদুকে বলতে চাই যে তোর আব্বা রাজি হয়েছে, মানে ছেলেটাকে বল। তখন মার কাছে বলি, তখন মা আর একটু অপমান করে, কিরকম মানে আমাকে কুকুরের নজর, ঠিক আমার মা ডাইরেক্টলি কথা বলে। তখন আমার কাছে খুব খারাপ লাগে, আপনাকে বলে আপনার নাকি কুকুরের নজর, যে লেখাপড়া তোর করতেছি এই চয়েসের জন্য এসব বলে। কিন্তু তারপরও বলছে দিবে। তারপর ওর বাড়িতে প্রস্তাব দেয়, এটা আমি জানি না। ওর বাড়িতে প্রস্তাব দেওয়ার পর ওর বাবা মাইনে আনে না, ওর বাবা বলে ওর মাই ভালো না, মানে ওর মাই ভালো না, সেজন্য বিয়ে দিব না। ওর মাই ভালো না, ও আর কতটুকু ভালো হইব,
এই কারণে। তারপর আমার বাড়ি থেকে বলছে 2 লাখ টাকা দেবে, বুঝছেন, কিন্তু বিয়ের প্রস্তাবটা দিচ্ছে আমি জানি না। তখন ও আমার ফোন দিয়ে বলে যে আপনার বাড়িতে কি সহ্য হয়েছে নাকি, এত তাড়াতাড়ি কিসের বিয়ার প্রস্তাব দেওয়া লাগছে। পরে আমি বলছি দেখ আমি তো আর জানি না। তারপর আরিফ কি বলে যে এক কাজ করো, এখন বিয়ের দরকার নাই, তুমি লেখাপড়াটা করো, আমি এক কাজ করি, ইন্টার পাসটা করে একটা জব টপ করি, তারপর তুমি ইন্টার পাস করো, দুজন একই কোম্পানিতে জব করবো, তখন কোর্ট ম্যারেজ করে ফেলবো, ঠিকই মাইনা নিব। এভাবে চলতে থাকার পর সবাই জানে ওর সাথে আমার কোনো রিলেশন নাই। তখন বাবা কলেজ অফ করে দেয় আমার। তারপর কি হয়, এর মাঝে আবার আরেকটা তাবিজ এনে দেয় আমার, বলে যে এই তাবিজটা 41 দিন রাখবি। তখন আমি 41 দিন কিভাবে রাখবো, আমি আবার যেটা বলতাম সেটা করতাম। তখন আমি বলছি যে আচ্ছা এটা 41 দিন, 41 দিনে কি আর মানুষের মন ঘুরে যায়। তাবিজটা দেওয়ার পর থেকে মানে আরিফ কিরকম দূরে সরে যেতেছে, আমার কিরকম ভয় লাগতেছে। যেদিন তাবিজটা দিই ওই দিন আরিফের সাথে দেখা, আরিফ আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে চলতে থাকে, পরে ব্যালেন্সটা মানে ভালোবাসা দিবস 2014 এটা, ওই দিন আমি ওর সাথে রাত্রে দেখা করে ওর পায়ে পর্যন্ত পড়ি বিয়ে করার জন্য, কুড ম্যারেজ। ও আগে বলতো যে কুড ম্যারেজ করার জন্য, অনেক কান্নাকাটি করার পর ও বলতেছে যে আমি যদি পরীক্ষা পাশ করি তুমি আমার 100% পাইবা। তখন তো আমার অনেক ভালো লাগছে যে পরীক্ষা পাশ করবে। তারপর আমি 40 দিন পরে তাবিজটা খুলে ফেলি। এর মাঝে আবার আরেকবার তাবিজ দেয় আমার বালিশের ভিতরে, এই তাবিজটা আবার আমি পাই। এই তাবিজের ভিতরে আমি খুলে দেখতাম একটা চুল, কাপড়ে একটা সুতা, এসব থাকতো। তখন আমি আমার মাকে বাবাকে বলি তোমরা কুফরি কালাম করছো। তখন আমার ফ্যামিলিতে কি হতো, আমার বাবা অর্ডার দিয়ে দিচ্ছে আমার ছোট ভাই, তো আমি কোনো বেদবি করলে আমার গায়ে হাত তোলার জন্য। তো তখন একদিন আমার ভাই আমার হাত তুলে, আমার উপরে হাত তোলার পর আমি বাড়ি থেকে চলে যাই। আচ্ছা আমার এক ভাইয়ের কাছে ফোন দিয়েছে, ভাইয়া আমি তো বাড়ি থেকে চলে আসছি, আপনি আমার কাছে কিছু টাকা দিন, আমার কাছে তো টাকা নাই। তখন ভাইয়া বলতেছে তুমি আমার বাড়ির সামনে দাঁড়া। তখন এই ভাইয়ের বাড়ির সামনে দাঁড়ায়, আমি খুব কান্না করতে আসছি। তখন ভাইয়া আসে বলতেছে তুমি আমাদের বাসায় আসো। তখন ওদের বাসায় আমি যাই না, জোর করে নিয়ে যায়। তখন আমি আবার আরিফের ফোন দিয়ে বলি যে তুই মুক্তি, তুই তো চাস না যে লিজা তোর হোক, তুইও কিরকম অহংকার করস, আমার বাবা মা আমার সাথে এরকম করা, আমি সবার মুক্তি দিয়ে আমি চলে গেছি। তখন এ বলতেছে কার অনুমতি নিয়ে গেছেন, আমি কোনো দিকে গেলে টেলে ওর কাছে বইলা যাইতাম। তখন ওর তো সামনে পরীক্ষা, অনেক টেনশন। যখন আমি চলে যাওয়ার পরে ভাইয়া আমার বাবার কাছে মার কাছে কোনো টেনশন করেন না, লিজা আমার কাছে আছে। তখন গিয়ে আমাকে গিয়ে ওখান থেকে আনে। আমার ভাইয়া অনেক বোঝায় বলে দেয় যে লিজারে মায়ের না টেরেন না, এসব বলার পর কিন্তু বাবা না মানে মারে, খুব মারে। তোমারে বলার মানে মায়ের কাছে প্রচুর। তো মারার পরে বলে রিলেশন রাখবি, আমি না রিলেশন রাখতাম না আরিফের সাথে, না রাখলে তো ভালো। আমার বাবা আমাকে জুতাত কামড় দেওয়ায়। তখন যায়, পরের দিন ওর চাচির বাড়িতে গিয়ে দেখা করি আমি আরিফের সাথে। আরিফ তুই আমার সাথে একটু সামনাসামনি একটু মিট কর। তখন বলতেছে যে এখন তো বাইরে যাওয়া সম্ভব না, আমার কাকির বাড়িতে আসেন। তখন ওর সাথে দেখা করি, দেখা করার পর আরিফ আমাকে অনেক আশা দেয়, আমার যদি পরীক্ষার মাঝে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি হাসি মুখে মাইনা নিবা, আর যদি পরীক্ষার মাঝে বিয়ে না হয় তাহলে তুমি মাইনা নিও না, এসব বলে। তখন আমি বলি আচ্ছা পরে তো আমি তোরা পাবো, হ্যাঁ পাইবা। পরে আবার ও বলছো যে আমি তো বলছি যে পরীক্ষা পাশ করলে 100% পাইবা। পরে আমি হ্যাঁ আচ্ছা পাবো। তারপরে হ্যাঁ, মানে ওর সাথে কান্নাকাটি করলো, আমাকে অনেক সাপোর্ট করতো, অনেক ইয়া করতো, অনেক উৎসাহ দিত যে কান্নাকাটি করে না, এসব ভালোটা না। তখন ও পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার মাঝে আমার কিছু হয় না, মানে বিয়ে আসতো ঠিকই, বিয়ে হতো না। মানে আমি আমল করতাম যে আমার অন্য কোনো কারোর সাথে বিয়ে না হয়, আরিফের সাথে বিয়ে, এখন আমি আমল করি। তারপর এইভাবে চলতে থাকে। মে মাসেই 19 তারিখ ওর সাথে আমি দেখা করি। দেখা করার পর ও বলতেছে আর দেখা করা হবে না, যদি তুমি আমার সাথে দেখা করো প্রতি সপ্তাহে একবার দেখা করো, তুমি আমার 200 টাকা করে দিবা। তখন আমি বলি আচ্ছা 200 টাকা করে তোরা আমি দিব। কে বলে এটা? আরিফ বলে 200 টাকা করে দিতে হবে। 200 টাকা করে এমনিতে বলে যাতে টাকার মাঝে যাতে দেখা না করি, কিন্তু আমার কথা হচ্ছে এতটা পাগল, টাকার বিনিময়ে আমি দেখা করবো সন্ধ্যার সময়। তো এইভাবে দেখা করতো। আবার ওর পরীক্ষার মাঝে আমি ওকে প্যান্ট শার্ট দিই। বুঝতে পেরেছি আপনাদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক ছিল, একটা ভালো লাগার সম্পর্ক ছিল, প্রচন্ড ডিপেন্ডেন্ট ছিলেন আপনি ওর প্রতি। ওকে, তারপরে কি হলো? পরের দিন আমি বলি দেখা করবো, তখন ও বলতেছে তুমি আর আমার কাছে ফোন দিও না, আমার বাবা মার সাথে কথা বলে না। আমাকে কেন কথা বলে না, কয় আমার বাবা জানে, মানে এলাকার সবাই জানতো আমরা কুড ম্যারেজ করে ফেলছি। কিরকম কারণে, এর আগে একদিন আমরা ধরাত পড়ি, ওই যে চক যেটা খেত বলে সিমের টালে আমরা ধরাত পড়ি। ধরা পড়েন মানে আপনারা কি অবস্থায় ধরা পড়েন? ওই রকম অবস্থায় ধরাত পড়ি। ওকে ওকে ওকে। তারপর ছেড়ে দেওয়া হয়। পরে তো ওই যে পরে সবাই জানে আমরা কুড ম্যারেজ করে ফেলছি, বুঝছেন। এভাবে বলার পর তখন আরিফের মার কাছে এই কথাটা যায় প্রথমত, যে আরিফ নাকি কুড ম্যারেজ করে ফেলছে। তখন আরিফের মা আরিফের চাচিকে দিয়ে বলে যে ও তো আমার কাছে বলবে না, তুই বল আরিফকে, আরিফ যেন তোর কাছে শিকার আসে, মানে বিয়ে করছে কিনা। তখন আরিফের কাছে জিজ্ঞাসা করে, আরিফ কি বলে? আরিফ বলে যে লিজা তো আমাদের বাড়ি বান্দি হওয়ার যোগ্য না, ডাইরেক্টলি কথা বলে। তো ওর চাচি আবার 2 দিন পর আবার আমাকে বলে
যে লিজা মা তুই এটা সত্যি কথা বলবি? আমি কই কি কয় তুই এরকম এরকম আরিফ এসে সাথে কি তোর কুট মেরিস? আমি কই না তো কাকে, আমার তো কোনো কুট মেরিস হয় না। কয় তাহলে তুই কইছে কুট মেরিস হয়েছে। পরে এইভাবে চলতে থাকে, কথা বলতাম, কথা বন্ধ করতাম না। তারপরে কদিন পরেই মেয়ের 19 তারিখ আমি ফোন দেওয়ার পর আমি বলতেছি 200 টাকা নিয়ে আমি দেখা করবো তোর সাথে। পরে বলতেছে দেখো তুমি আর আমার সাথে ফোন দিও না। ও যেটা করতো বারবার আপনাকে ডিনাই করছে, কিন্তু আপনি ওকে বারবার আঁকড়ে ধরছেন, কারণ আপনি মানে ও এমনিতে উপরে উপরে না করতো, মন থেকে কোনো কিছু না করতো। এটা আপনার মনে হতো? আমার মনে হতো বলছে, ও প্রায় বলতো যে রাগ দেখালি তুই কাছে আইবা, তাছাড়া তো কাছে। আমি একটা জিনিস বুঝি যে আপনি প্রচন্ড ব্লাইন্ড, এবং ব্লাইন্ড হওয়ার পেছনে যথেষ্ট লজিক আছে ওর জায়গা থেকে, সেটা হয়তো আমাদের শ্রোতারাও বুঝতে পারছে যে একটা মানুষ যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে যায় তখন একটা খড়কুটো যা পায় সেটা ধরে হলো আঁকড়ে বাঁচার চেষ্টা করে। দেখুন ও আশরাফুলকে ভালোবেসেছে, সেখানে জায়গা পায়নি, ওর ফ্যামিলির কাছে কোনো জায়গা নেই, ও বেছে নিল আরিফকে, সেখানে ওর তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু ওটাই ওর শেষ সম্বল ছিল। যখন আঁকড়ে ধরেছে তখন সেখানে সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এই আঁকড়ে ধরার জায়গাটা থেকে ও সরতে পারছে না, বিকজ ও যেটা মনে করে ওর জায়গাটা থেকে মন প্রাণ শরীর সব তো দিয়ে দিয়েছে, সুতরাং এই মানুষটাকে ছাড়া কিভাবে সামনের দিকে যাব। এবং আচ্ছা, আপনি যখন শুনতেন যে এই যে বান্দি হওয়ার যোগ্য না, এই সব শব্দ যখন বলতো, এগুলো আপনার কানে যখন আসতো, আপনি এগুলো কখনো জিজ্ঞেস করতেন আরিফকে যে তুমি এগুলো? জিজ্ঞেস করি নাই। কেন জিজ্ঞেস করি না? আমার কথা হয়েছে ওর সাথে আমি সামনাসামনি জিজ্ঞেস করবো, কারণ পরীক্ষা শেষ হলে। কখনো কি সামনাসামনি জিজ্ঞেস করেছিলেন? কখনো জিজ্ঞাসা করি, করার সুযোগই হয়নি। ওকে, তারপর না আমি তোমার সাথে আর যোগাযোগ রাখবো না এসব বলে। খুব কানাকাটি করি, কানাকাটি করার পরে কি হয়, ও আবার ওর ফোনটা অফ করে রাখা মিস কল অ্যালার্ট। তখন আমি 700-800 কল দিছি মিস কল অ্যালার্ট। মোবাইলটা অন করার পর 700-800, কিন্তু কল যে গেছে SMS উঠতো, তখন ও আবার রিপ্লাই ফোন দিত না। এইভাবে তখন একদিন ওর ফ্রেন্ড ইসকা ও আমাকে কিছু কথা বলে, যে তুই কে, তুই কেন ফোন দিস, এসব কথা বলে। তখন আমার কষ্ট লাগছে, তখন আমি ওর ফ্রেন্ড আরিফের ফ্রেন্ড একজন কাছে বলি, আরিফ যা বলে আমাকে ও নিজে বলুক, ও অন্যকে দিয়ে বলাই কেন। তারপর এইভাবে চলতে থাকে। আমাকে 23 তারিখে দেখতে আসে এক জায়গা থেকে, বিয়ে হয়ে যাবে এটা আর কি। তারপর আমি আমল করি যে করছি যে কোনো ক্রমে যাতে ওরা না আসি, ঠিকই ওরা আসতে পারে না। পরের দিন দেখতে আসার পর আমি বাবাকে বলি যে আমার একটা শর্ত মানতে হবে, তোমরা শর্ত মানো তাইলে আমি বিয়েতে আসবো। তোর বাবা বলে কি শর্ত? আমি বলি যে আমার বিয়েতে আমার সব যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মানে বিয়ের আগের দিন আনতে হবে। কিভাবে আনবা সেটা তোমরা বিষয়, এভাবে বলি। আর একটা বিষয় কি, আমার বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষকে রাখতে হবে। তখন মা বুঝে ফেলে বলে যে আরিফকে রাখতে হবে, চিন্তা করিস না আরিফকে রাখবো এসব। মানে তখন আমি বলছি যে আমি আরিফের কথা বলছি, তখন মা বলে দেখ তুই তো হ্যাঁ অনেক পছন্দ করছিস। এটা আপনার মা যেটা বললো যে আরিফকে রাখতে হবে কিনা, আপনার প্ল্যান কি ছিল? আপনি আরিফকে রাখার? হ্যাঁ, কারণ ও কষ্টটা বুঝবে বিয়েতে, কষ্ট পায়। কারণ আমার বিয়ে তো আমি সারা জীবন কষ্টের আগুনে জ্বলবো, হ্যাঁ আমি কিছুটা কষ্ট দিতে চাই, আমার নিয়ত ছিল এটা। তখন এটা করার পর তখন মা বলতেছে আচ্ছা আরিফে রাখবো এসব বলে। তখন আমি আরিফে ফোন দিয়ে বলি যে আরিফ আমি তো আমার এই শর্ত দিছি, বিয়েতে রাজি হয়ে গেছে। তাহলে তো ভালো, আমি তোর সাথে দেখা করতে চাই। না দেখা করবো না। আমাকে দেখ মনে রাখিস এই লিজা কালকে থেকে তোর আর ফোন দিব না, মানে 25 তারিখ এটা কথা হয়। যদি ফোন দেয় তো ভাববি যে করছি কি জানি একটা কথা বলি। তো বলার বলতেছে তুমি এমন ভাবে কথা বলতেছো কেন, তোমার কি বিয়ে হয়ে যাবে? তখন আমি বলছি দেখ আজকে দেখা গেছে পুরোপুরি শিওর যে এই বিয়েটা হবে, তবে আমার ভাগ্যে কি যে আসে সেই সুন্দর। আমার সুন্দর আমার কাছে একেবারে না পছন্দ, আমার কাছে ভালো লাগে না। সুন্দর ছেলে পছন্দ না, সুন্দর ভালো লাগে না। কারণ আশাগুলো সুন্দর এরকম করছে, আরিফ এরকম করতেছে সুন্দর, কিরকম ইয়ার লাগে আর কি। তারপর ও বলতেছে যে ফারুক কি শর্ত দিছে তোমার মারে? আমি বলছি যে এরকম শর্ত তোমার মা রাজি হয়েছে যে আমার রাখবা? হ্যাঁ রাজি হয়েছে। তাহলে তো ভালো, একবারে গায়ে হলুদের দিন সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবো। আমি কই আমি আজকে দেখা করবো, কারণ আমার বিয়েটা যে এই বিয়েটা দেখতে আসছে এটা হয়ে যাবে। আমার কিরকম একটা কষ্ট লাগছে যে আরিফরে আমি এতটা ভালোবাসি কিভাবে সাইরা যাবো, কিরকম একটা ইয়া লাগতেছে। আমি তো রাজি হয়েছি, ওই যে ওর বাবা ওকে বকাঝকা করছে, অনেক ইয়া করছে, মানে ওর সাথে 2-3 দিন যাবত বলে কথা বলতেছে না, তো ও ছেলে বিয়ে করে লেছে এসব আর কি। তখন আরিফকে বলি যে তুই তো বলছিলি যে 200 টাকা দিলে দেখা করবি, যা 500 দিন তাও তুই দেখা কর। তখন ও বলতেছে যে না দেখা করবো না। আমি কই না তুই দেখা কর, তুই রাজি না? তখন আমি বলি দেখ তোর কি ছবি আছে আমার কাছে, 2টা ছবি ছিল। তখন আমি তোর ছবি আছে আমার কাছে, 2টা 10 টাকা নোট আছে, কয়েকটা পয়েন্ট আছে, আমি তোর জিনিস তুই নিয়ে আসা, এগুলা পরে দেখলে পরে হয়তো আমার সমস্যা হইতে পারে। তখন হ্যাঁ বলতেছে না ওইগুলা গায়ে হলুদের দিন নিম, এসব বলার পর আমি বলি না আমি তোর আজকা দিব, আজকে তোর আমি কাছে পাইতেছে। তখন ও বলে কি খেতে আসো। তখন খেতে যায়, একটা বটবড়ি টাল ওইখানে যায়, ওখানে বটবড়ি টাল। বটবড়ি টাল কি? বটবড়ি লুদ্দাস যাকে বলে বটবটি। আমি বুঝবো না বাবা, মানে এত
আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, ওখানে কোন একটা জায়গা, নির্জন কোন একটা জায়গাতে নিজের মনে একটা জায়গায় যায়, যাওয়ার পর ওর জন্য আমি একটা আপেল নিয়ে যাই, মানে যা খাইতাম আমি তো তাই দিয়ে খাইতাম। তখন ও বলে যে আপেলটা নেবে না। আমি কেন নিবি না, সবসময় নিয়ে আসছিস, এখন কেন নিবি না? তখন সে আপেলটা নেই। তখন আমি বলতেছি, দেখ আরিফ, আমার তো বিয়েতে মত, মানে তুই কি কর? হ্যাঁ, শুধু আমাকে একটা কথা বলে, তুমি সত্যি বিয়েতে আছে? মানে ও আমার বাবা মার বলতে পারতেছে না, এরকম একটা পরিস্থিতি। কিরকম আনমো না মলিন কথা বলতেছে, সত্যি বিয়েতে রাজি হয়েছে আমাকে? হ্যাঁ। তখন কি আমাদের এলাকায় অনেকে আমাকে টার্গেট করতো, আমাদের ওই যে এর আগে একবার ধরা পড়ে যায়, ওই দিন কথা বলতেছি, এর মাঝে 2টা ছেলে এদিকে আছে আমাদের ধরার জন্য, কিন্তু আমরা জানতাম না। তখন আসার পরে ও আমাকে, আমি ওর হাতে ধরছি, আমাকে জেঙ্গাতে ফেলা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তখন আমি বলি, দেখ তুই এখন ঠিকই চলে গেছ, আমি তোর বাড়ির যাম। কারণ ও জানতো যে আমি যা বলতাম তা করতাম। তখন ও বলে যে তুমি আমার বাড়িতে যাইতে পারবে? বাড়িতে যায় না, তুমি আমার কাকির মানে তাল গাছের নিচে আয়। তখন কাকির মানে খালপা তাল গাছের নিচে যায়। যাওয়ার পরে ও বলতেছে যে টাকা আনছো? আমি টাকা তো আনছি না, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসি। তখন বাড়ি থেকে আসা 200 টাকা নেই, 200 টাকা অন্যর মাঝে বাইদা নেই। নেওয়ার পরে তখন অনেক কথা বলতেছে, আমি আরিফ তুই পারবি আমার বলে থাকতে, অনেক কিছু বলার পর ও বলতেছে, কি আসো তুমি আমার বলে থাকতে পারলে, আমি তোমার বলে থাকতাম, এইসব কিছু বলে। তখন এইসব কিছু বলার মাঝে দেখিয়েছে ও যে আমার সাথে কথা বলতেছে, একজন একটা লাইট টিপ দেয়। লাইট টিপ দেওয়ার পর আলোটা ওর চোখে লাগে। তখন ও আমাকে ধাক্কা দিয়ে বলতে, তুমি ওই সাইড দিয়ে দৌড় দাও। মানে ওই দিন আমাদেরকে দৌড়বে, মানে এরকম ফুলাপানে একটা প্ল্যান ছিল আমাদের এলাকার ছেলেরা, মানে কোন দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা না, এদিক দিয়ে আসতো ওদিক দিয়ে আসতো। তখন কাকা বলতেছে, কে এখানে? তখন লাইটিপ দেওয়ার পর বলতেছে, আমি আরিফ। তুই এত রাত্রে এখানে কেন? আমার বাড়ি, আমি কি করবো? তোর সাথে কে? সাথে কেউ নাই। তোর সাথে কেউ না, পরে আশরাফুল আবার গিয়ে আমাদেরকে ধরে, মানে আপনার ফার্স্ট লাভার। তখন আশরাফুল উঠানের মাঝে নিয়ে বলতেছে, লিজা তুই কি কোনোদিন শুধরাইছি না? ডাইরেক্টলি এইভাবে কথাটা বলে। আমি বলি, আশরাফুল তুমি ঠিক সাইডে আসে, দরকার কি? আমি কই, যদি পারো বিয়ে করাই দাও, কিন্তু কোন ঝামেলা করার দরকার, যা করবা গোপনে করবা, কারো ফ্যামিলি না জানে। তখন আশাফুল ভাবতেছে, ওর জন্য আমি এতটা পাগল থেকে ওরে কিভাবে এতটা ভালোবাসলাম। তো আশাফুল বলতে, তুই সিরিয়াস? আমি সিরিয়াস, আমার বিশ্বাস হয় না। তুই আমার সুইয়া বলি, তারপরও বিশ্বাস করতেছে না। হ্যাঁ সত্যি। তারপর যায় গিয়ে কার কাছে বলে যে মন লিজা এটা চাইতেছে। আরিফ কি করে, আবার ঘরে চলে যায়। আরিফ ওইখান থেকে আবার ঢাকায় নিয়ে আসে। অনেক লোকজন জমে যাওয়ার পর আমার মা আসে, শুনে মা এসে কি করে, আমার মারে, সবার মাঝে ওইখানে মারে। আরিফের মা এসে আরিফকে 3-4টা থাপ্পড় দেয়, ছেলে ভালো না এইসব কিছু বলে। তো আরিফের মা বলতেছে, হে খারাপ, হে কি করে আমাদের বাড়িতে আসলো, একই সীমানা আর কি। তখন বলতেছে বিয়ে হবে। আমি তো চাই বিয়ে হোক, কিন্তু এভাবে যে বিয়ে হোক এটা আমি চাইতাম না, কারণ আমি খুব ভালোবাসি তো জোর করে আদায় করা যায় না। তখন সবাই বলতেছে যে তুই কি চাস, মানে আমি সবার কাছে বলি আমি আরিফকে চাই, এটা বলি। তখন বলতেছে আচ্ছা বিয়ে হবে, চিন্তা করিস না। তখন রাত্রে কি কারণে জানি আমার বাড়ি ফ্যামিলি সবাইকে আমার গিয়ে নিয়ে আসে, যা হওয়ার কালকে সকালে 50-এর সামনে হবে। কোথায় সামনে হবে? 50-এর সামনে। 50 মুরব্বীরা, 50 মানে পঞ্চায়েত, মানে গ্রাম্য সালিশ যেটাকে বলে, সেটা হচ্ছে তাদের সামনে আপনাদেরকে নিয়ে একটা বিচার বসবে, সেখানে সমাধান হবে। তারপর পঞ্চায়েতের সামনে সকালে অনেক মুরব্বী জমা হওয়ার পর আমি ঘুমিয়ে আছি। ওই রাত্রে আরিফকে রুমানদের বাড়িতে পাঠানো হয়, মানে রুমান এসে নিয়ে যায়, ওর ফ্রেন্ড আর কি। নিয়ে যাওয়ার পরে মানে আমার এই ঘটনা শুনে না আমার বাবা ঢাকা থেকে আসছে, সবাই আমার বাবাকে অনেক কিছু বলতেছে। তখন বলতেছে চিন্তা করেন না, সবাই অনেক উৎসাহ দিয়েছে, বিয়ে হবে, টেনশনের কোনো কারণ নাই। আমার বাবা মা নিয়ে তো কি দেবে না। তারপর সবাই এসে আব্বাকে সান্ত্বনা দেয়, আপনি কোনো টেনশন করেন না, কারণ এর আগেও যে আব্বা স্ট্রোক করছে, তো ডাক্তার বলছে যে বেশি কোনো টেনশন দিয়েন না, বাইরে কোনো টেনশন দিলে কোনো হতে পারে আর কি। তারপর আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পর আমি তো জানি আমাকে ওরা আস্তে আস্তে মানে ডাক দিবে, আমার প্রয়োজন পড়লে তো আমার ডাক দেওয়া হবে। তখন পঞ্চায়েতের সামনে তো সবাই গিয়ে বসার পরে বলতেছে ওর বড় ভাই, মানে যারা ধরছে ওরা দুজন তো আমার ভাই আরিফরে ঘুম করে রাখছে। তখন সবাই বলতেছে যে না আমরা তো ঘুম করি না, এটা বলতেছে। পরে বলতেছে আরিফরে ফোন দে। পরে আমার এক দাদা ফোন দেওয়ার বলতেছে যে আরিফ তুই কই আছো, তোর কোনো ভয় নাই, সমস্যা নাই, তুই আই। ও ভয় পাইতেছে, না জানি কি হয়, মানে ওর বাবাকে খুব ভয় পায়। যেদিন রাত্রে এই কাহিনী ঘটনাটা হয়, ওর বাবা সারা রাত দাও নিয়ে বসে থাকে ঘরে ধরে, বুঝলেন, ঘুমায় না। তারপর দাদা বলে দেখ তুই আমার দিকে তাকায় আস, মানে তোর কোনো ভয় নাই। তখন আরিফ আসে, আরিফকে জিজ্ঞাসা করে কিভাবে সম্পর্ক হইলো। ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, ডাইরেক্টলি এইভাবে বলে, ওকে সম্পর্ক নাই মানে
হ্যাঁ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ফ্রেন্ডলি সম্পর্ক। কতদিন যাবত? 2 মাস। এটা বলার পরে সবাই বলতেছে 2 মাস। হ্যাঁ 2 মাস। পরে এর মাঝে দরবারের মাঝে বলতেছে তুই এত সহজে গল্পটা শেষ করে ফেললি। আর বলতেছে যা সত্যি আমি তো তাই বলছি, মানে সবকিছু অস্বীকার। ওই যে এর আগে যে আমরা ধরাত পড়ি একটা বাগানের মতো আর কি, সিমেন্ট টাকা সবকিছু আরিফ অস্বীকার করে, সবকিছু অস্বীকার করাবো। ও যে কাকা ধরছে ওই কাকারে সাক্ষী মানার পর কাকা ও সাক্ষী দেয়, কাকার ওই খারাপ কথাটা আর কি বলে না, আর কি কি করছে না করছে ওইসব কথা বলে না। তো সবাই ভাবতেছে শুধু দেখাই করছে আর তো কিছু না। তখন বলে যে লিজাকে নিয়ে আমি শুয়ে রয়েছি, শুয়ে রওয়ার পর আমার এক কাকাকে বলতেছে লিজা তুই আস, তোরা ডাকতেছে। আমি কিসের জন্য? আমার কিরকম ভয় করতেছে, আমি কি করব কি বলবো। তখন সবাই বলতেছে তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ। আমি কই না আমার তো কোনো প্রমাণ নাই। মোবাইলে রেকর্ডিং আছে? আমি কই না রেকর্ডিং নাই। ওকে তাহলে কি আছে তোর কাছে? আমি কই দেখেন আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি তো যতটুকু কথা আমি ফোনে কথা বলছি। ওকে তাহলে তুই আস। সবাই ঘরে আসছে, ঘরে আসার পর আমাকে জিজ্ঞাসা করছে যে তোর সাথে কতদিনের রিলেশন? তখন আমি বলি যে 10 মাস। অতি বলতেছে 2 মাস। আর আমি বলছি যে ওকে আমার সামনে জিজ্ঞাসা করেন। আর বলতেছে যে তোদের মাঝে কি কি হয়েছে? আর আমি বলছি আমাদের মাঝে কি কি হয়েছে বলতে গেলে আমাকে সবাই একটা কথা শিখাই দিছে যে তুই বলবি যে তোর সবকিছু ওরে দিয়ে দিস। মানে সবাই এটা বলে, মানে যারা ছেলেরা ধরছে এটা বললে বিয়ে হবে না তো বিয়ে হবে না। তখন আমি বলি যে না আমি এটা বলবো না, এটা বলি। তখন বলে দেখ যেহেতু তোর কলঙ্ক হয়েছে তখন তুই এটা বল। তখন আমি বলি না আমি এটা বলবো না, কারণ আমার বিয়ে হোক আর না হোক আমি এটা বলবো না। কারণ এটা বলাতে হয়তো বা জুড়ে দিয়ে বিয়েটা হয়েছে, তখন হয়তো বাড়ি বলবে যে হে রে এইরকম একটা কথা বললো, যতই হয় না কেন এরকম কথাটা বলার কি ঠিক হয়েছে? এসব ভাবে আমি বলি না আমি বলবো না। তখন সবাই বলে দেখ তুই বল, কারণ আমরা দৌড়ছি, খারাপ অবস্থায় দৌড়ছি, মানে এটা বলার জন্য বলতেছে। তখন আমি বলতেছি না আমি এটা বলবো না। তখন সবাই বলতেছে দেখ তোর একটু পরে ডাক দিবে, তুই এটা কিন্তু এটা বলবি। তখন আমি যাওয়ার পরে বলে ওর সাথে তোর কিভাবে রিলেশন, তখন আমি বললাম ফোনের রিলেশন এসব টিসব আর কি। তখন 50 যারা পঞ্চায়েতে সবাই আমার কথা মোটামুটি বিশ্বাস করে আবার করে না, মানে এরকম কারণ ওর কথা আমার কথা কোন রকম মিল নাই। আবার আরিফ কি করতো আমার কথা রেকর্ডিং করে রাখতো। ওই যে প্রায় সময় ফোন করে কান্নাকাটি করতাম যে মরে যাবো, এটা করবো সেটা করবো, এরা অনেক কাহিনী হয়। তখন আরিফ বলতেছে কি ওর কথা তো আমার কাছে রেকর্ড আছে, কিন্তু রেকর্ডটা শোনানো হয় না। কেন শোনানো? কারণ রেকর্ডটা শোনাতে গেলে ও কিছুটা বেঁচে পড়বে, কারণ রেকর্ডটা তো অনেক আগে, কারণ ও বলছে 2 মাস আর রেকর্ডের মাঝে ওরও কিছু কথা আছে। মানে আপনি চাচ্ছেন না ও বিপদে পড়ুক? আমি চাচ্ছি না যে ও বিপদে পড়ুক, আর ও যে আপনাকে একের পর এক বিপদে ফেলে দিচ্ছে এটা আমার মাথায় কাজই করছে না। কেন কাজ করতেছে না? আমি তোকে খুব ভালোবাসি, এতটা ভালোবাসতাম। ভালোবাসা মানুষকে বোকা করে দেয়, কিন্তু সেই বোকামো কখনো কখনো জীবনের জন্য অনেক কাল হয়ে যেতে পারে। সেটা কিছুটা হলো এসেন্স আমরা এই মুহূর্তে পাচ্ছি। ওকে তারপর দাদারা জিজ্ঞাসা করে কি করছো, তখন আমি বলি ওকে আমি প্যান্ট শার্ট দিছি, এসব কথা ওঠে। এটা তো কোনো প্রমাণ না। আমি তাছাড়া আমার কাছে কোনো প্রমাণ না। তখন সবাই আমাকে বলছে যখন এটা, তখন আমি বলি এটা বলবো নাকি বলবো না। তখন ওরা বলতেছে দেখ তুই তো আমাদেরকে ছোট করে দিবি যদি এই কথাটা না বলস। তখন আমি বলি যে আমার যা আছে আমি সব দিয়ে দিছি। আরে তখন সবাই বলতেছে কি দিয়ে দিস? তখন একজন আরেকজনকে বলতেছে আপনি বুঝছেন না কি দিয়ে দিছে, এইসব কথা হয়। তারপর ওরা ঘর থেকে বাড়িয়ে যায়। আরিফের মা আরিফের শিখা দেয় তুই গিয়া তোর মামার, মানে যে মেইন বিচারক ওটা আবার ওর মামা হয় কিভাবে জানি, তো ও গিয়া ওর পায়ে ধরে, পায়ে পড়ে যে মামা আমার পরীক্ষা, আমার জীবনটা আপনি নষ্ট করেন। এটা বলে পর কাকা কি করে পা দিয়ে একটা উস্তা মারে, বলতেছে তুই তোর জীবনে চিন্তা করস, তুই মেয়েটার জীবনে চিন্তা করস না একবার, মেয়েটার কি অবস্থা হইব। এটা বলা হয়। এটা বলা হওয়ার পরে ও এখান থেকে উঠার পরে ওর কাকা কি করে ওর 2টা থাপ্পড় দেওয়ার পর ও আমি যে ঘরে ওই ঘরে ও দৌড় দিয়ে আসা পড়ার পরে সবাই আমাকে দোষারোপ করতেছে। ওর মা বলেন ওর ভাবি বলেন সবাই শুধু আমাকে দোষারোপ করতেছে। ওর ভাবি বলতেছে ওদের বাড়িতে নাকি আমি একসাথে আসছি, ওদের বাড়িতে নাকি আমাকে এক রুমে দেখছে, কিন্তু কি অবস্থা দেখছে এইসব বলতে পারে না। তারপর ও মা বলতেছে যে ইয়ে করছে আমি লিজাদের সঙ্গে আমাদের বাড়িতে আসতো আমি মানা দিতাম। আসলে কিন্তু ওর মা আমাকে কোনো সময় মানা দিত না, তো ওর তো বোন নাই। তখন প্রায় সময় গেলে ওর মা আমাকে অনেকটা আদর করতো। প্রায় সময় 2-1 দিন না গেলে ওর মা আবার আমাকে নিয়ে যেত, কি ব্যাপার লিজা তুই যাস না কেন আমাদের বাড়িতে, তোর সমস্যা কি, এসব কিছু বলতো। ওর বার্থডের মাঝে আমি কি করি একটা গিফট দিই আর নুডলস রান্না করে দিই, কিন্তু ওর মার হাতে নিয়ে দিয়ে আসি। পঞ্চায়েতের সিদ্ধান্ত কি হলো আমাকে এটা বলেন। পঞ্চায়েতের সিদ্ধান্ত কি হলো? তখন পঞ্চায়েত সিদ্ধান্ত বলে যে বিয়ে হবে না। পঞ্চায়েত কেন বলবে যেখানে অলরেডি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমি যতটুকু বলছি যারা ধরছে এরা তো
দ্বিতীয় দিন ধরছে, এটা তো কোনো প্রমাণ ওই খারাপ অবস্থায় ধরতে পারছে না, বুঝছেন? একজন বলছে একজন বলছে না, কিন্তু এর আগে তো ওই অবস্থা পাইছিল, কিন্তু এর আগের প্রমাণটা টিকে নাই, বুঝছেন? এর আগের প্রমাণটা কাকা শুধু বলছে যে আমি শুধু দেখছি কথা বলতে, তাছাড়া কোনো কিছু দেখি না, শুধু এতটুকু বলছে। কিন্তু আমি তো বলছি যে না, আমাদের মাঝে অন্য কিছু হয়েছে। তখন বলার পর ওই যে ও গিয়ে কাকার পায়ে ধরে, পায়ে পড়লে পরে কাকা একটা উস্তাদ দেয়, উস্তাদের পর উঠে আসে, ওর চাচার 2টা থাপ্পড় দেয়, থাপ্পড় ধরে ঘরে আসে। ঘরে আসার পর আমি তখন কান্না করি না, যখন ওকে 2টা থাপ্পড় দেয় তখন কান্না করি, খুব কান্না করি যে ইয়ে করছে আমার জন্য 2টা থাপ্পড় খাইতেছে, তার ওর পরীক্ষার মাঝে কিন্তু এইসব ঘটনা হইতেছে। তখন আমি নিজে পছন্দ, আমি তো আমার নিজের কখনো ক্ষমা করতে পারতাম না যে ওকে পায় আর না পায়, সারা জীবন তো ও বলবে যে একটা মেয়ের কারণে ওর এই অবস্থা হয়েছে। যাক, তারপর ঘরে আসার পর ওর ভাবি দোষারোপ করতেছে আমাকে, ওর মা বলতেছে আমি কতদিন নিষেধ করছি ওরে আমাদের বাড়িতে না আসার জন্য, তারপর ও আসছে। কিন্তু ওর মা আমাকে সবসময় সাপোর্ট করতো, দেখ মা তুই লেখাপড়া কর, দেখিস আরিফ তোরই হইব, মানে ওর মা আমার সবসময় অলরেডি এই আশ্বাস দিছে যে তুই এবারই বউ হবি। কিন্তু এই পঞ্চায়েতের সামনে আমি কিন্তু ওর মাকে প্রমাণ করতে পারতাম যে ওর মাই তো আমার আসল প্রমাণ, কিন্তু আমি এটা করি না। কেন করি না? আমি তো ভাবছি বিয়ে ছাই হবে। তখন সবাই তো আমাকে দোষারোপ করতেছে, আরিফা ঘরে আসছে, ঘরে আসার পর আমি শুধু ওর দিকে একবার তাকাইছি, আরিফ আমার দিকে আর ভাবে তাকায়, মানে সরাসরি তাকায় না। তারপর আমি দেখি ওই পাশে কেউ আছে কিনা, আমি এই জীবনই রাখতাম না যেখানে আমি সবাই অবিশ্বাস করে। তখন আমি ওই পাশে যাই, ওই পাশে গিয়ে সেরা আগে ওই দিক দিয়ে দরজাটা লাগাবার পরে এই দিক দিয়ে পাটিশনটা লাগায়। এখন তো সাথে সাথে তো ফাঁস নেওয়া সম্ভব না, বুঝার লাগবে সবাই। তখন কি করি, 2 মিনিট আমি চুপ করে বসে থাকি। সবাই ভাবছে হয়েছে এমনিতে, সবাই গালাগালের কারণে চুপ করে বসে রয়েছে। উন্নাটা আমি করছি, মানে পাটের মতো এইভাবে উন্নাটা আমি নিজে একা করে এক পায়ে আর হাতে পাকাইছি। পাকাইছি আর কি করছি, ফ্যানের মাঝে রাখছি, ফাঁসগুলোর কতটুকু করি গুলের ঘরের মতো করে। আপনি যে একা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ আপনাকে ফলো করেনি? কেন করে নাই, কারণ সবাই ভাবতেছে এইসব করার কারণে মানে এই কষ্টে একা কাঁদতেছে, সবাই ভাবতেছে এটা ভাবে মানে আমার সাথে কেউ আসে না। তখন এটা আমি একটা ঘর করি, ঘর করে সারে ফ্যানের মাঝে এটা দিই, ফ্যানের মাঝে একটা বাঁধার পর নিচ থেকে একটা চকি নেই, চকির উপর লইয়া গলার মাঝে দিয়ে দেই। তারপর চকিটা ফালাবো, এই মুহূর্তে কি করে ছোট একটা পিচ্ছি কানা দিয়ে দেখে বলতেছে ওই লিজাপা তো ফাঁস নিতেছে এটা বলে। এটা বলার পর কি করে কাকার কাছে গিয়ে বলতেছে আরে আমরা তো ফাঁসমু, লিজা তো আমার ঘরে ফাঁস লিতেছে। তখন কাকা কি করে এক ধাক্কা দা পাটিশনটা করে। তখন আমি জুলাই গেছি, আমার কুলো করে বাইরে বার করে দিছে। তখন আমি বলতেছি আমার কেড়ে বাঁচানো কেন, যে আরিফ আমার এত কিছু হইয়া আরিফ অস্বীকার যাইতেছে। তখন আরিফ কি করে, সবাই যেহেতু এপাশে এসে আরিফ জানালা দিয়ে পালায়, জেলা যাওয়ার পরে তখন সবাই আমাকে দোষারোপ করে। তখন আমি বলছি আমাকে যেহেতু সবাই দোষারোপ করতেছে, আমি বলতেছি যে আমার কথা কেউ বিশ্বাস করে না, আর হের মাই তো আমার প্রশ্রয় দিয়েছে, আর এ মা আজকে এত এমন ভাবে কিভাবে বলবো, ওর মা বলতেছে, অথচ উনি কিন্তু আমার অনেক প্রশ্রয় দিত। কিন্তু এটা আমি মানে আরিফের মা। তারপর কি করব, ফাঁস নেওয়ার পর তখন বলে যে বিয়ে হবে। মুরব্বীরা বলতেছে যে করছে মেয়েটা তো এখনই ফাঁস নিছে, বলা তো যায় না, অনেক সিরিয়াস, যদি পরে আবার ফাঁস নেয় তো পরে তো আমরা তাই থাকবো, এটা বলে। এটা বলার পর তখন বিয়ে হবে। আমার মনের জীবনে একটা আনন্দ যে ফাঁস নিয়ে তাও আমার কোনো কষ্ট না, যেহেতু বিয়েটা হবে। তারপর বলে যে যা হওয়ার, ওর ভাই তো বিবাড়িয়াতে থাকে, ওর ভাই আসলে তারপর রাত্রে আবার মানে বিয়ের ডেট দেওয়া হবে। তখন আমাকে বলে যে তুই আর ফাঁস নিস না, কোন কিছু করিস না, তুই রাত পর্যন্ত থাক, তারপর একটা ডেট দেওয়া। তখন আমি সবাইকে বলি যে আমার ফ্যামিলিতে যেন কোন টর্চার না করে, কারণ আমি তো আমার ফ্যামিলিকে চিনি, কোন কিছু মানুষদের দেখায় কোন টর্চার করতো না। তখন বলে যে আচ্ছা টর্চার করবেন। তখন আমার কাকা নিয়ে আমাকে নিয়ে বাড়িতে দিয়ে আসে। আমার বাবার মাথায় পানি ডালতে শেষ সবাই। দরবারের মাঝে আমার বাবা জাগা অবস্থা, কতবার অজ্ঞান হয়ে গেছে আমার বাবা, অনেকবার, মানে আমার টেনশনে। তারপর যাক এভাবে যায়। তারপরে সন্ধ্যাতে ওর বড় ভাই আসে, ওর একটা চাচি আছে, উনি অনেক মানে উনি এই এলাকার মেয়ে, এই এলাকারই বউ, আপন চাচি আর কি। ও চাচা আসার কথা, কিন্তু ও চাচা আসে না। কেন জানেন? কারণ ওর চাচা আসলে তো বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদেরকে যারা ধরছে তারা সবাই ওর চাচির বাড়ির, মানে আমাদের এক এলাকায় চাচির বাড়ি আর কি, একটা খালের এপার খালের ওই পার। তখন ও চাচা বলছে দেখো ওইখানে গিয়ে তো আমার কোনো কিছু বলার নাই, যারা আছে সবাই তোমার ভাইস্তা, ছোট ভাই এসব বলে, বা বড় ভাই, তুমি গিয়ে সমাধান করো। তখন ওসার পর পুরো দরবার একদিকে, আরেকদিকে
বলে বিয়ে হবে না কোনো প্রমাণ, মানে কি করে ওরে বাড়ি থেকে বার করে দেয় যে তুই যা। তখন ওনাকে আরিফ বলছিল যে বিয়ে করবে, কারণ আরিফ ওই দেখে তো পাশ নিয়েছি ইয়ে করছি, কারণ আরিফ জানে ওর জন্য আমি অনেক পাগল। তখন ওর চাচি বলে কামাই করে কি করে খাওয়াবি, তুই তো নিজেই লেখাপড়া করস। এসব বলার পরে তখন ওর চাচি ওকে পাঠিয়ে দেয়। তারপর বলে বিয়ে হবে না, কোনো প্রমাণ না, বিয়ে হবে না। তখন সবাই ওর চাচিও আর কি লাভ ম্যারেজ করে। তো সবাই অনেকে জিজ্ঞাসা করে যে তুই কিভাবে সুফিয়া বিয়েটা করছে, এই সাবধান আমাকে কেউ বলবেন না। সবাই বলতেছে যে তোকে বলবো না, কারণ তুই তো সূত্রপাতটা মানে দেখাই দিস, আর তোর বাস্তি তো লিজা চলতে গেলে। তারপর ও বিয়েটা হয় না, ফাইনালি বিয়েটা হয় না। পঞ্চায়েতের মধ্যে গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষটা কি ছিলেন? সবচেয়ে কারা কারা ছিলেন ওখানে? ওখানে মুরব্বী সবাই ছিল, সবাই থাকলেও উনি একটু মানে কথা ওনার সাথে কেউ ইয়া করে। যদি আরিফ এখানে রাজি থাকতো তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আরিফ যেহেতু রাজি ছিল না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে প্রমাণের জায়গা থেকে ঘাটতি ছিল, এবং যারা ওখানে ছিলেন তারা আলটিমেটলি ওই বিষয়গুলো পাশ কাটিয়ে গেছেন। কিন্তু এর পরের ঘটনাটা কি হচ্ছে আমরা সেটা খুব সহজে অনুমান করতে পারছি আর কি। পঞ্চায়েতটা কবে হলো? এই 14 সালে। কোন মাসের? মে মাসে। মে মাসের 25 তারিখে পঞ্চায়েত হয়। আপনি আমাকে এখন বলেন যে মে মাসের পর থেকে এখন আপনার অবস্থাটা কি, কি অবস্থা ফেস করছেন আপনি? জাস্ট অবস্থাটা বলুন। ওরে কিন্তু পরীক্ষার মাঝে আমরা 2 বার আটকাই, মানে ওকে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য একটা সামাজিকভাবে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন আপনারা। কিন্তু এই আটকানির মাঝে ভুল বোঝাবুঝি হয়, সেটা বলতে চাই আর কি ক্লিয়ার ভাবে। আমার শুধু একটা জিনিস জানা দরকার, আটকানির মাঝে ভুল বোঝাবুঝির কোনো দরকার নেই। একটা হচ্ছে যে কি তাকে আপনারা জোর করে হলো বিয়ে করতে চাচ্ছেন, সে তো চাচ্ছে না। বিয়ে করতে চাচ্ছে কি? চাচ্ছে না। বিভিন্নভাবে আপনারা তাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। হ্যাঁ, তো আপনার ব্যক্তিগত অবস্থাটা কি এখন? পরিবারে আপনার অবস্থাটা কি? সামাজিকভাবে আপনার অবস্থাটা কি? এর মাঝে একটা কাহিনী, ওর চাচি যেটা ও বলে যে 6 মাসের মধ্যে যদি আরিফকে পাওয়া যায় তাহলে বিয়ে হবে, না তো বিয়ে হবে না, এটা বলে। আমি বিভিন্নভাবে বুঝতে পারছি, কেউ বলছে বিয়ে হবে, কেউ 6 মাসের মধ্যে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে আরিফ রাজে থাকলে হবে। এগুলো আপনার সামাজিক অবস্থা। কিন্তু আপনি আমাকে বলেন পরিবারের ভিতরে আপনাকে ট্রিট করা হয় কিভাবে? আপনার বন্ধুরা এখন আপনাকে ট্রিট করে কিভাবে? গ্রামের চারপাশের মানুষজন আপনাকে ট্রিট করে কিভাবে? তারপর ওই কাহিনী হওয়ার পর সবাই বলতেছে আমরা মামলা করার জন্য। তখন আমি বলতেছি না, মামলা করব না। যদি ওর রিজিক থাইকা থাকে আরিফের কাছে, আমার মামলা করে কি লাভ? অযথা অনেকে জোর করে তো আর এই ভালোবাসা পাওয়া যাবে না, এটা বলি। এটা বলার পর তখন সবাই বলছে তোর তো একটা কলঙ্ক হয়েছে। দেখেন আমার কলঙ্ক হয়েছে, যাই হয়েছে না, আমি চাই আরিফ খুব ভালো থাকুক, এটা বলি। আমার ফ্যামিলিতে সবাই আমাকে খুব টর্চার করে। আমার বাবা তো মারে। আমার বাবা একদিন আমার বাবা বলতেছে যে আমাকে কাকার বাসায় নিয়ে দিয়ে আসবে। তখন কাকার বাসায় আমাকে দিয়ে আসে, কিন্তু কাকার বাসায় ওই দিন জুনের 8 তারিখ ওর লাস্ট পরীক্ষা, ওই দিন আমি ওকে আটকাই, যেভাবে ওকে আমি আটকাই। কিন্তু ওকে আটকানো যে বিয়ে, ওই দিন কোন ওইরকম কোন ইয়া নাই। ওই দিন কথা হচ্ছে আমি জাস্ট অনেকদিন ধরে দেখি না, শুধু একটু দেখার জন্য আটকাইছি। তারপর ওর চাচা কি করছে, ভুল বুঝাবুঝি বুঝা মানে পুলিশ নিয়ে আসছে। তারপর যে আমি যাদেরকে নিয়ে আটকাই, ওরা তো বিয়ের জন্য আটকায় না, ওরা তো আমি শুধু বলছি যে আমার এক দুলাভাই আসছে, ওনার কাছে বলছি যে হানিফ ভাই আমি শুধু আরিফকে একটা নজর দেখতে চাইলে কিভাবে দেখাবেন এটা আমি জানি না, আমি চাইলে আপনার কাছে শুধু একটা আবদার করলাম। তখন বলতেছে আচ্ছা আমি দেখাই দিব। তখন ওর চাচা যে পুলিশ নিয়ে আসছে, ওদের কাছ থেকে একজনকে ধরাই দিছে। ধরা দেওয়ার পর কিন্তু ওরা তোমার একটু বড় ক্যাটারি আছে, মানে শ্বশুর বাড়ির মতো আর কি, জেলখানা গেল আসলো, তো এরকম আর কি। তারপর এই আটকানির থেকে ভুল বুঝাবুঝি হয় আমাদের মাঝে যে আমার বাবা মার নাকি হাত আছে, কিন্তু এটাতে আমার বাবা মার কিছু হাত নাই। আমি যাই, যাওয়ার পরে আমার তো মেন্টালি প্রবলেম কিরকম, এই যে আমার এতদিন ঘুম হতো না, মানে পাগলের মতো হয়ে গেছিলাম আমি। খুব মারধর করতো, খুব মারধরের মাঝে কি করতো, আমার ঘুমের ট্যাবলেট এনে দিত। ঘুমের ট্যাবলেট এনে আমি ঘুমের ট্যাবলেট খাইতাম, কিন্তু আমার ঘুম আসতো না, এত টেনশন বলার বাইরে। তখন ডাক্তার বলতেছে দেখেন এত ঘুমের ট্যাবলেট খাই মেয়েটা পাগল হয়ে যাবো। আমার মাও বলতেছে যে মেয়েটার এমনি মায়েরা কোনো দরকার নাই। তারপর কাকার বাসায় দিয়ে আসার পর আমি গেছি, ওই দিনটা ফিক্সড করে যাই যে 8 তারিখ ওর লাস্ট পরীক্ষা, ওর যে কোনো বিনিময় আমি দেখবো। তখন যাওয়ার পরে আমার মা ওই রুমে ছিল, ওই ঘরে আর কি আমার কাকার বাসায়। তখন আমি ওই রুম থেকে এই রুম থেকে মানে আমি যে কোনো ভাবে আইসা পড়ি। আমার কাছে মোবাইল ছিল না, আমার বান্ধবীর মোবাইল নিয়েছি। তো নেওয়ার পরে তখন আমি ওদের সাথে যোগাযোগ করে আসি। আসার পরে কি হয়, তখন আমার মা পাগলের মতো ছুটে আসে আমার পিছনে, কিন্তু আমার মার কাছে মোবাইল ছিল না। তখন মোবাইলটা আমার মা জিদের বসে ভাঙা ফেলে, মার নিজের মোবাইলে, কারণ মোবাইল থাকলে নাকি আমি যোগাযোগ করবো। তখন যাক আরিফের শুধু একটা নজর আমি শুধু লাস্টে দেখি। দেখার পর ওই যে পুলিশ নিয়ে সামনে তো যেতে পারি না, গেলেই ধরাই দিব। তারপর যাক আয়সা
কবিরাজি চিকিৎসা এখনো করতে করতে শেষ। কিরকম কবিরাজি করে, এখনো এটা করে ওটা করে, আর মা জীবন করে দূরে সরে থাকার জন্য আমি কি করি, উল্টাটা করি। এটা নিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 7,000 টাকার মতো খরচ হয়েছে এই 3 মাসের ভিতরে। মানে বাবা মা এটা করে, আমি এর উল্টাটা করি। বাবা মা করে যাতে আমার বিয়ে হয়, কিন্তু আমার অন্য জায়গায় যাতে বিয়ে না। আমি খুব আমল করি এখন, এই আমলটা করি যাতে আমার অন্য কোথাও বিয়ে না হয়, আরিফের সাথে বিয়ে হয় সকাল সন্ধ্যা। আমি বুঝতে পারছি আপনার কথা, এই আমলটা করি। আপনার জায়গা থেকে আপনি আল্লাহকে বারবার বলছেন যে সে যেন একটা সুষ্ঠু বিচার দিয়ে দেয় এবং সুষ্ঠু সমাধান দিয়ে দেয়। আপনি এটাই আপনার একমাত্র সম্বল, এছাড়া আপনার আর কোনো জায়গা নাই। আপনি তো এটাই বলতে যাচ্ছেন, সামাজিক ভাবে না আছে আপনার কোনো জায়গা, পরিবারের কাছে না আছে আপনার কোনো জায়গা, প্রিয় মানুষ যাকে আপনি এত পছন্দ করেন তার কাছে আপনার কোনো জায়গা নেই। সব মিলিয়ে আপনার অবস্থা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবং তাছাড়া কোনো অবস্থা নেই। আমার কাকা, যে কাকা আমাকে এত আদর করতে হয়েছে, এই কাকা আমাকে অস্বীকার করছে যে তুই আমার বাস্তি না। আচ্ছা, আবার আমার আরেক কাকা, বাড়ির এক কাকা কি বলে জানেন, বলে যে আমাকে দেখলে নাকি ঘিন লাগে। প্রথমে এই কথা বলে, মানে এটা বলো যে দরবারে ডিসেম্বর রায় হয়ে বিয়েটা হবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, যারা আজকে লিজার জীবনের গল্প শুনছেন, বিশেষ করে নরসিংদীর যারা ওকে চেনেন এবং সবকিছু মিলিয়ে কেউ কেউ তার জায়গা থেকে হয়তো ও যতটুকু বলল ততটুকুর সাথে হয়তো একমত পোষণ করেন কিংবা একমত পোষণ করেন না। আমি বিতর্কে যেতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, ও একটা মানুষ, ও 19 বছরের মেয়ে। হ্যাঁ, একটা মেয়ের জন্য আমাদের দেশের সামাজিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট কি সেটা আমরা সবাই জানি। আমরা যতই নারী অধিকারের কথা বলি না কেন, যতই আমরা বলি না কেন নারীর অধিকার বাস্তবায়ন হচ্ছে, সবকিছুই হয়তোবা হচ্ছে একটা প্রসেসের মধ্যে রয়েছে, যে আগের দিনের তুলনায় মেয়েরা এখন ঘর থেকে বের হতে পারে, মেয়েদের সামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, সেটা সবই সত্য। কিন্তু মেয়েদের ততটা উন্নতি হয়নি যতটা উন্নতি হলে একটা মেয়ে সামাজিক অধিকার খুব সহজেই বাস্তবায়ন করতে পারে, পারিবারিক অধিকার খুব সহজেই বাস্তবায়ন করতে পারে। এটা একটা সমাজের প্রান্তিক পর্যায়ে একটা মেয়ের জন্য যেমন সত্য, একেবারে সমাজের উঁচু পর্যায়ের মেয়ের জন্য অনেকখানি সত্য। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাতে আমরা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। কিন্তু একজন মানুষ হিসেবে ওকে চিন্তা করুন, ওর হয়তো অনেক ভুল আছে, হ্যাঁ, কিন্তু ওর ভুলের জায়গাটা কি শুধুমাত্র এককভাবে, এবং এই ভুলের জায়গাটা কি শুধুমাত্র একাই করে গেছে, সবাই মিলে কি ভুলটা করেনি? কিন্তু শাস্তি কিন্তু ও একাই পাচ্ছে। শাস্তির জায়গাটাতে কিন্তু এই লিজাই আছে, আর অন্য কেউ নেই। যারা ওর কাছের মানুষ তারা ওর কাছ থেকে দূরে সরে গেছেন, যারা ওকে একসময় স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন দেখার মানুষগুলো দূরে সরে গেছেন। পরিবার ওকে নিয়ে চিন্তিত, পরিবার ওকে নিয়ে কোথায় যাবে? বাবা হার্টের রোগী, মানে বাবা তো নিশ্চয়ই চাবেন যে তার মেয়ের একটা ভালো জায়গায় পাত্রস্থ হোক। সেই জায়গাটা থেকেও বাবা হয়তো বা মানসিকভাবে নিতে পারেন, এই জন্য টর্চার করেন। ওর এখন একমাত্র আল্লাহ ছাড়ার কোনো কিছু নেই। ও আল্লাহর কাছে বারবার বলে, আমল করে। ও যে বারবার শব্দ বলছিল আমি আমল করি। দেখুন, আপনারাই ওর কাছের মানুষ, ভালো করেছেন না মন্দ করেছেন সে বিষয়ে আমরা যেতে চাচ্ছি না। আমরা যদি বলে যেই যে আপনারা কাজটা ভালো করেননি, তাহলেও ওর জন্য ওই জায়গাটা টেকা কঠিন। আমরা যদি বলি কাজটা ভালো করেছেন, তাহলেও ওর জন্য জায়গাটা টেকাটা কঠিন। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই জীবনের গল্প আপনারা শুনবেন, আপনাদের অনেকের মোবাইলে এটা পাওয়া যাবে, আপনারা অনেকেই মোবাইলে ডাউনলোড করে হয়তো বা ওর কাছে গিয়ে বাজিয়ে বাজিয়ে শোনাবেন। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। রিকোয়েস্ট হচ্ছে এটা, আমরা চাইলেই অনেক খারাপ কাজ করতে পারি, কিন্তু ভালো কাজ করাটা কিন্তু অনেক কঠিন। একটা মানুষকে ইনসাল্ট করাটা অনেক সহজ, কিন্তু একটা মানুষের প্রশংসা করাটা অনেক কঠিন। আর এই কঠিন কাজগুলো যারা পারেন তারা কিন্তু আসল মানুষ। হ্যাঁ, এই মানুষটার পাশে এসে দাঁড়ানো আপনাদের সবার জন্য প্রয়োজন। কিছু যদি করতে না পারেন তাহলে প্লিজ খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? কারণ ও ওর 19 বছরের জীবনে যতটা বাস্তবতার মুখোমুখি হয়েছে সেটা খুবই নিদারুণ এবং খুবই নির্মম। যারা এইরকম বাস্তবতার মুখোমুখি হয়েছেন তাদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত, বন্ধুত্বের হাত। ওকে একটা মেয়ে হিসেবে ট্রিট না করে ওকে একটা মানুষ হিসেবে ট্রিট করা উচিত। এবং একই সাথে যারা আজকের এই জীবনের গল্পটা শুনলে, বিশেষ করে অনেক 19 বছরের লিজা আছো যারা, তারাও একটু সতর্ক হয়ে যাওয়ার যে এরকম পরিণতি হলে তোমরা কিভাবে এটাকে সামাল দেবে। কারণ আজকে একটা লিজা কিন্তু আমাদের সমাজে না, এরকম অনেক লিজাই আছে। আমরা দেখেছি হ্যালো 8920 তে এসে তাদের নিদারুণ অবস্থার কথা তারা এখানে অকপটে স্বীকার করে গেছেন। আপনি কি একটু আমাকে বলবেন, আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতে আপনি কোন কারণে, যদি আপনার জীবনটাকে আমি নতুন করে রিস্টার্ট করার সুযোগ দিতাম, ধরেন আপনি নতুন করে আমার জীবনটাকে সাজাবেন, তাহলে আপনার এই বর্তমান জীবনে কোন বিষয়টা আপনি রাখতেন না, যে বিষয়টা না রাখলে আপনার জীবনটা আজকে এই জায়গাটায় এরকম ভাবে দাঁড়াতো না? তার মানে আমি শুধু কারণটা জানতে চাচ্ছি যে আপনার এই পরিস্থিতির জন্য কোন কারণটা মূলত দায়ী? মূলত দায়ী আমি তোমার ফ্যামিলিকে দায়ী করি। কেন দায়ী করেন? কেন দায়ী? কারণ ওদের কারণে তো আমার আশাফুলের সাথে সম্পর্ক, তারপর আরিফের সাথে ফ্যামিলির চাপের কারণেই তো আমি গেছি। কারণ বাড়ন্ত বয়সে বাবা মাই তো সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ওরা ওই সময় আমার সাথে খুব বাজে ব্যবহার। বলছি না বাবা কোন দিক থেকে আসার পরে বাবা খাটে নিচে দেখতো কেউ আসে কিনা, দরজা চিপা চাপা দেখতো কেউ আসে কিনা, তখন আমি বলতাম কেন অবিশ্বাস করো, অনেক ইয়া লাগতো যে মানুষেরও তো বাবা মা, আমার তো বাবা মা, কেন এরকম করে। খুবই কষ্টের, খুবই নিদারুণ। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের লিজার জীবনের গল্প।